হ্যালো, কি খবর সব জেন পাসের অ্যাসপিরেন্টসরা? তোমাদের কিরকম চলছে পড়াশুনো? আজকে চলে এসেছি আমি আবারও একটা হেলথ অ্যাপটিটিউডের ক্লাস নিয়ে, যে ক্লাসটার মধ্যে অনেকগুলো টপিক রয়েছে। ঠিক আছে, একটা দুটো নয়, অনেকগুলো টপিকস রয়েছে, যে টপিকসগুলোকে আমরা ইচ অ্যান্ড এভরি জায়গা থেকে কভার করব। তো একবার দেখে নি, দাঁড়াও, নাও পেন চলে এসছে। কী কী রয়েছে দেখবো। ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে যে হসপিটালের মধ্যে মেডিকেলসের যে যে এক একটা ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টগুলো কী কী রয়েছে। ইয়েস স্যার, এইগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তাই জেনপাস অ্যাসপিরেন্টস যারা হেলথ অ্যাপটিটিউড নিয়ে চাপ নিচ্ছিল, তাদের চাপ নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু অলরেডি আমাদের কাছে এই ক্লাস স্টার্ট হয়ে গেছে। তাহলে যেগুলো যেগুলো প্রিপেয়ার করতে হবে ঠিক ওই শর্ট টাইমের মধ্যে, শর্ট নোটসের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে তোমাদের সাথে পিডাব্লিউ নিট অ্যান্ড জেনপাস চ্যানেলে সমস্ত ক্লাসেসগুলো তোমরা ফলো করে নাও, না অটোমেটিক্যালি জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের যে টপিকটাকে নিয়ে আমরা ডিসকাস করব, সেখানে মেনলি তিনটে ইভেন্টসকে নিয়ে আমরা ডিসকাস করব। কি কি ইভেন্টস রয়েছে স্যার? না, একটা হচ্ছে হসপিটাল বা মেডিকেল ইনস্টিটিউটের মধ্যে কি কি ধরনের ডিপার্টমেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে সেই ডিপার্টমেন্টকে নিয়ে প্রথমেই আমরা ডিসকাস করব। ডিপার্টমেন্টের ডিসকাশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেডিকেল বা হেলথ রিলেটেড কি কি ডেটস আর ইভেন্টস রয়েছে, ঠিক আছে, যেগুলো খুব ভাইটাল আমাদের কাছে। সেই হেলথ রিলেটেড ডেট আর ইভেন্টসটার পরে চলে আসবো সাইন, সিম্বল অ্যান্ড ফুল ফর্মস। ঠিক আছে, কোনটা কিসের সাইন, মেডিকেলের জন্য কীরকম ধরনের সাইন সিম্বলসকে ইউজ করা হয়। তো মেডিকেলসের তিনখানা জায়গা, তো নার্সিং অ্যান্ড জেনপাসের জন্য এই তিনটে জায়গা হচ্ছে আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট এরিয়া, যেখানে থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন্স তোমাদের তৈরি হতে পারে। তো শর্ট কোয়েশ্চেন্সগুলো কী কী তৈরি হতে পারে, তার জন্য শর্ট নোটস, মাইন্ড ম্যাপ, সঙ্গে কনসেপ্টের ক্লাস অ্যান্ড নোটস, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জন্য এই চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে। অন্য কোথাও আর সেকেন্ড করে ভাবার দরকার পড়বে না। তো যা যা রয়েছে প্রত্যেকটা জিনিসই বলে দিলাম। আজকে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটার মধ্যে তিনটে অ্যাপ্রোচ থাকছে। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হসপিটাল ডিপার্টমেন্ট। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে ডেটস অ্যান্ড ইভেন্টস, কী কী রয়েছে হসপিটাল রিলেটেড বা মেডিকেল রিলেটেড, কোন কোন ডেটস অ্যান্ড ইভেন্টসগুলোকে আমাদের রেডি করতে হয়। আর 3 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে কী কী সাইন অ্যান্ড সিম্বল রয়েছে, সেই সাইন অ্যান্ড সিম্বলগুলোকে আমরা চিনে নেবো। ঠিক আছে, বুঝতেই পারছো, ছোট ছোট কোয়েশ্চেন সেখান থেকে কিন্তু আসে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকের আমাদের এই হেলথ অ্যাপটিটিউডের ক্লাস উইথ ফুল অফ এনার্জি। ঠিক আছে, প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে মডার্ন হসপিটালের যে ইকোসিস্টেম রয়েছে, সেই মডার্ন হসপিটালের ইকোসিস্টেমের সাথে সাথে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা কিভাবে কাজ করে থাকে। তাহলে এর একটা কম্প্রিহেন্সিভ গাইড আমাদের কাছে প্রথমেই দেখে নেওয়া যাক। ফার্স্টে ধরো নাও, এটা হচ্ছে একটা পেশেন্ট, এটা হচ্ছে একটা রুগী। ঠিক আছে, সেই রুগীটাকে যখনই সে হসপিটাল বা কোনো একটা মেডিকেল ইনস্টিটিউটের কাছে যাচ্ছে, তার কাছে দুটো রাস্তা রয়েছে। তো দুটো ডিপার্টমেন্ট প্রথমেই আমাদের কাছে চলে আসছে, সেই দুটো ডিপার্টমেন্টকে আগে ফার্স্টে দেখে নিই। একটাকে বলা হয় ওপিডি, ঠিক আছে, ওপিডি মানে হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আর একটা হয়ে যায় আইপিডি, মানে এটা হচ্ছে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট। তাহলে প্রথমে একটা একটা করে বোঝার চেষ্টা করি যে ওপিডি কাকে বলবো। ওপিডিতে একটা পেশেন্ট গিয়ে কখন ভর্তি হবে বা ওপিডিতে কি করা হয়। না, ওপিডিতে যেটা হয় সেটা হচ্ছে কি, যে পেশেন্ট রয়েছে সে চলনক্ষম, মানে সে চলে যেতে পারবে। ঠিক আছে, সে ওইরকম মানে তাকে স্ট্রেচারে করে নিয়ে যেতে হচ্ছে না, এরকম ধরনের কন্ডিশন। তাহলে ওপিডিতে আমি যখন দেখছি তাহলে সেটা হচ্ছে কি চলনক্ষম পেশেন্টের জন্য। তার মানে কি, এটা হচ্ছে কি অ্যাম্বুলেন্টারি কেয়ার। তার ওকে, আর তার সঙ্গে সঙ্গে লেস দ্যান 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার নিচে। ঠিক আছে, 24 ঘন্টার নিচে যদি কোনো ট্রিটমেন্টের দরকার পড়ে, ঠিক আছে, সেটা আমরা করি কোথায়, না সেটা হচ্ছে ওপিডিতে, যেখানে পেশেন্ট কি থাকবে, চলনক্ষম অবস্থায় থাকবে, আর 24 ঘন্টার নিচে তার রোগ নির্ণয় করা যাবে। ওকে, এখানে আমরা রুটিন চেক আপের জন্য এটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, বিভিন্ন ধরনের ছোট 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 যেগুলো ধরো নাও হাসপাতালে গিয়ে আমরা কোনো একটা জিনিসের ট্রিটমেন্ট করাতে চাইছি, তাহলে সেটাকে একদিনে গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসবো, তাহলে সেটা আমাদের কোথায় করতে হয়, না সেটা হচ্ছে ওপিডি থেকে আমরা দেখিয়ে আসি। ঠিক আছে, এবার নেক্সট যেটা রয়েছে সেটার নাম হচ্ছে আইপিডি বা ইনপেশেন্ট ডিপার্টমেন্ট। এই ইনপেশেন্ট ডিপার্টমেন্ট মানে সেখানে অটোমেটিক্যালি চলে আসবে কি, পেশেন্ট ইন হবে মানে অ্যাডমিট করা হবে। সেখানে মোর দ্যান 24 আওয়ার্সের একটা ইভেন্ট আমাদের কাছে চলে আসছে। তাহলে এখানে পেশেন্টকে ভর্তি করা হবে আর 24 ঘন্টার বেশি কিন্তু সেখানে রাখা হবে। ঠিক আছে, এখানে কি হবে না, অবিচ্ছিন্ন কি বলে পর্যবেক্ষণ, মানে তাকে ফোকাস করা হবে, তাকে দেখা হবে, তাকে অবজারভেশন করা হবে। ঠিক আছে, তার সঙ্গে কনস্ট্যান্ট মনিটরিং করা হচ্ছে। আর বিভিন্ন ধরনের যেগুলো ক্ষুদ্র বা একটু উচ্চ, মানে যদি কোনো অপারেশনস করতে হয় বা কোনো যদি তাকে ধরো সেলাইন বা কিছু যদি তার মেডিকেল সাপোর্টের দরকার পড়ে, সেটা আমরা আইপিডি বা ইনপেশেন্ট ডিপার্টমেন্টের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, তাহলে প্রথমেই হসপিটাল ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কাছে দুটো জায়গা ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা ওপিডি আর একটা আইপিডি কাকে বলে। তাহলে ওপিডি হচ্ছে যেখানে 24 ঘন্টার নিচে কেয়ার, আর আইপিডি মানে হচ্ছে যেখানে আমার কাছে 24 ঘন্টার বেশি কেয়ার দরকার পড়বে, সেক্ষেত্রে আমরা এই দুটো জায়গাকে রেফার করি। নেক্সট এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে ওপিডি আর আইপিডির মধ্যে ডিফারেন্স কি। না, ওপিডি হচ্ছে শর্ট আওয়ার্সের জন্য, অল্প সময়ের জন্য হয়,
আর আইপিডি যেটা সেটা হচ্ছে এক্সটেন্ডেড বা ডেজ বা সপ্তাহ পর্যন্ত এখানে আইপিডিতে অ্যাডমিট করে রাখা যায়, ঠিক আছে। নেক্সট রয়েছে এর মধ্যে কি কি রয়েছে, এখানে মাইনর বা স্টেবল বা রুটিন চেকআপস করানোর জন্য এখানে আসা হয়, ঠিক আছে। এখানে সার্ভিস কি দেওয়া হচ্ছে না, সার্ভিস রয়েছে মাইনর বা স্টেবল বা রুটিন চেকআপ যেগুলো রয়েছে সেগুলো আমাদের ওপিডি থেকে করানো হয়। আর আইপিডিতে কি হচ্ছে না, ক্রিটিক্যাল অ্যান্ড কমপ্লেক্স আর যদি কোনো সার্জারি থাকে সেই সার্জারিগুলো সমস্ত আইপিডির আন্ডারে পড়বে, ক্লিয়ার। নেক্সট কস্ট কি রয়েছে না, এটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশন ফিজ, এইটুকুই যতটুকু মানে সব থেকে নিম্ন মূল্যের যেটা হয়ে থাকে সেই নিম্ন মূল্যের মধ্যে আমাদের কাছে ওপিডিতে দেখানো হয়। আর এখানে কি রয়েছে না, এখানে হচ্ছে রেজোনেন্স ইনসেন্টিভ আর তার সঙ্গে সঙ্গে রুম আর বোর্ড নার্সিং এই সমস্ত খরচাগুলো এখানে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। তাহলে আইপিডিতে খরচা ওপিডির তুলনায় বেশি, ক্লিয়ার। নেক্সট কি দেখতে পাবো না, আইপিডিতে ওপিডিতে কয়েকটা অ্যাব্রিভিয়েশন ইউজ করা হয়, পরে গিয়ে আমরা এই অ্যাব্রিভিয়েশনস এগুলো কি জানতে পেরে যাবো, ঠিক আছে। যেমন ধরো আরএক্স, এটা হচ্ছে মেডিসিন লেখার জন্য আমরা ইউজ করি, প্রেসক্রিপশন করার জন্য, ঠিক আছে। নেক্সট কি রয়েছে C/O, এটাকে বলা হয় কমপ্লেন্স অফ, ঠিক আছে। আর ঠিক একই রকম ধরনের আইপিডিতে কি কি ইউজ করা হয়, A/P, এটাকে বলে অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যান্ট, VSS ভাইটাল সাইন্স অ্যান্ড সিম্বলস, ঠিক আছে। এই সময়তে পেশেন্টের প্রেশার কি চলছে, পেশেন্টের হার্ট রেট কত রয়েছে, সেগুলো হচ্ছে VSS এর মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এই ধরনের ছোট ছোট সাইন অ্যান্ড সিম্বলসগুলো কিন্তু অলরেডি আমরা শিখতে দেখো স্টার্ট করে দিয়েছি। তাহলে অলরেডি দুটো ডিপার্টমেন্ট ওপিডি আর আইপিডি সম্পর্কে তোমাদের কাছে একটা ধারণা হলো, ঠিক আছে। নেক্সট এবার যদি এর ভেতরে যাই, এর ভেতরে গেলাম, তো এই দুটো ডিপার্টমেন্টকে বাদ দিলে আরেকটা ডিপার্টমেন্ট থাকে হসপিটালের মধ্যে, সেটা হচ্ছে কি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, বা এটাকে বলে ইডি, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, বা এটা হচ্ছে ইডি। এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে কি হয়ে থাকে, এখানে ইমিডিয়েট অ্যাকশনস বা ইমিডিয়েট কোনো একটা স্টেবিলাইজেশনসের দরকার পড়বে। কোনো একটা পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে তখনই ভর্তি হবে যখন তার ইমার্জেন্সি বা ক্রিটিক্যাল কন্ডিশনসের মধ্যে থাকবে, তখন তাকে কি করা হবে না ইমিডিয়েট, ওকে। এই যে জায়গাটা এটা 24/7 র্যাপিড ট্রিগার হাব, র্যাপিড অ্যাকশনসের জন্য আমাদের এখানে কি করা হয় না ইডিতে ভর্তি করা হয়। এখানে কি দেখা যাবে না, প্রাইমারি গোলস হচ্ছে কি না ইমিডিয়েট স্টেবিলাইজেশন, কিসের ক্ষেত্রে না যেগুলো লাইফ থ্রেটেনিং কন্ডিশনস রয়েছে, যেমন ধরো ট্রমা, স্ট্রোক, এমআই, ঠিক আছে, ওকে। মানে এমআই মানে মেডিকেল ইমার্জেন্সি, ঠিক আছে। বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং কন্ডিশনস তৈরি হচ্ছে, সেগুলোর থেকে কিওর কোথা থেকে করা হয় না ইডিতে করা হবে, ক্লিয়ার। নেক্সট এই জায়গার কিছু ক্লিনিক্যালস ওয়ার্ডস বলি, তাহলে ক্লিনিক্যালস ওয়ার্ড এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে STAT, ঠিক আছে। তার মানে কি না STAT কে যখন ইউজ করা হচ্ছে মানে হচ্ছে স্ট্যাটিন ইমিডিয়েটলি ট্রিগার্ড, মানে পোলারাইজড পেশেন্ট অ্যাকিউটি, ঠিক আছে। মানে কীরকম কন্ডিশনের মধ্যে রয়েছে সেই কন্ডিশনের উপর বেস করে ক্লিনিক্যাল ল্যাক্সিডেন্টস, মানে যখনই এটা প্রেসক্রিপশন করা হবে বা নিয়ে যাওয়া হবে সেই প্রেসক্রিপশনের মধ্যে লেখা হবে STAT, মানে একে ইমিডিয়েটলি আমাদের ইডিতে যেটা রয়েছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সেখানে ভর্তি করার কথা বলা হচ্ছে, ক্লিয়ার। তাহলে তিনটে ডিপার্টমেন্ট কিন্তু আমরা জানতে পেরে গেলাম, একটা হচ্ছে ওপিডি, একটা হচ্ছে আইপিডি, আর একটা হচ্ছে ইডি। এরপরে এগোই, আর কি কি ডিপার্টমেন্ট রয়েছে। এবার ভেতরে যখন ডায়াগনোসিসের জায়গায় যাব, ঠিক আছে। ডায়াগনোসিস মানে কি স্যার, ডায়াগনোসিস মানে কোনো একটা রোগকে নির্ণয় করতে হবে, সেই রোগকে নির্ণয় করার জন্য আমাদের কাছে কি কি ডিপার্টমেন্ট রয়েছে। তো রোগকে নির্ণয় করার জন্য দুটো ডিপার্টমেন্টকে আমরা দেখতে পাবো, একটা হচ্ছে রেডিওলজিক্যাল ল্যাব আর একটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ল্যাব। রেডিওলজিক্যাল ল্যাব মানে কি, যেখানে আমাদের কাছে নন ইনভেসিভ রেডিওগ্রাফিকে ইউজ করে, যেমন ধরো এক্স-রে, MRI, ঠিক আছে, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ডস, এইরকম যেগুলো আমার কাছে রেডিয়েশনসের মাধ্যমে আমরা করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে রেডিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা রয়েছে যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্ট। প্যাথোলজিক্যাল মানে সেখানে বায়োলজিক্যাল স্পেসিমেনকে অ্যানালাইসিস করা হয়, সেটা ব্লাড স্যাম্পেল হতে পারে, ইউরিন স্যাম্পেল হতে পারে, স্টুলের স্যাম্পেল হতে পারে, বিভিন্ন ধরনের স্যাম্পেলকে অ্যানালাইসিস যেটা করা হয় সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাবের মধ্যে, ওকে। আর তার সঙ্গে সঙ্গে রেডিওলজিক্যাল ল্যাবের মধ্যে কি করা হয় না, সেখানে না কোনো একটা ধরনের স্মল রেডিয়েশনসের মাধ্যমে এক্স-রে, সিটি স্ক্যান, MRI, আলট্রাসাউন্ডস এগুলো করা হয় কোথায় না রেডিওলজিক্যাল ল্যাবের ভেতরে, ঠিক আছে, বেশ। নেক্সট এখানেও আমরা কিছু শব্দকে ইউজ করি, শব্দগুলো কি কি রয়েছে না, শব্দগুলো একটা হচ্ছে সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে যতগুলো ব্লাড কাউন্ট রয়েছে মানে WBC, RBC, প্লেটলেটস যা রয়েছে সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট করা। তাহলে ব্লাড কাউন্টের পর এরপর হচ্ছে কি LFT, ঠিক আছে। LFT মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট, তাহলে লিভারের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটার জন্য করা হয় কি LFT বা লিভার ফাংশন টেস্ট। নেক্সট কি বলছে দেখো BMP মানে বেসিক মেটাবলিক প্রোফাইলিং, মানে মেটাবলিজমস কীরকমভাবে চলছে পেশেন্টের, সেই BMP এইরকম ধরনের কিছু কিছু শর্টকাট, এগুলো হচ্ছে কি আমাদের কাছে, এগুলোকে বলে ল্যাক্সিকন, ঠিক আছে। কি ল্যাক্সিকন মানে ছোট ছোট করে লিখে দিলে, ডাক্তাররা দেখবে অনেক সময় লিখে দিল শুধুমাত্র এরকমভাবে লিখে দিল CBC,
ঠিক আছে, সিবিসি মানে কি বোঝাতে চাইছে, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট। ঠিক আছে, এটা যখন তুমি ধরো নাও মেডিকেল প্রফেশনের মধ্যে আসবে, সেটা ধরো নাও নার্সিং হতে পারে বা প্যারামেডিক্স হতে পারে বা ডাক্তার, যে কোনো প্রফেশনেই আসবে, তখন অটোমেটিক্যালি এই যে টার্মিনোলজিগুলো আছে, এই টার্মিনোলজিগুলো তোমাদের শেখানো হবে। অলরেডি এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা তোমাদের কাছে নিয়ে আসার জন্য একটা বেনিফিট পাচ্ছ, যে যখন তুমি প্যারামেডিক্স পড়তে যাবে এই টপিকগুলো তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি অলরেডি জানো যে সিবিসি মানে কি কমপ্লিট ব্লাড কাউন্ট। ঠিক আছে, এলএফটি মানে কি, না এখানে লিভার ফাংশন টেস্ট করতে বলছে। ঠিক আছে, তাহলে এই টার্মিনোলজিগুলো এখন আমি দেখতে পাবো, মানে একটা প্রেসক্রিপশনে কি লেখা আছে সেগুলো আমি এখন জানতে পারবো। নেক্সট, এরপরে যদি যাই, এরপরে সেটা হচ্ছে কি আমাদের কাছে ওটি বা অপারেশন, বা এটাকে ওআর বলা হয়। ঠিক আছে, মানে অপারেশন রুম, ওটি অ্যান্ড ওআর। ঠিক আছে, এখানে কি হচ্ছে, না এখানে সার্জারির জন্য যদি কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশনস হয় এবং তার জন্য আমাকে সার্জারি করতে হয়, তাহলে সেখানে আমাকে যে ঘরটার মধ্যে সার্জারি করা হয় সেই ঘরটাকে আমরা কি বলি, না অপারেশন রুম বা ওটি বা অপারেশন থিয়েটার। ঠিক আছে, তাহলে অপারেশন থিয়েটার বা ওটি এটা হচ্ছে এরকম ধরনের একটা জায়গা। ঠিক আছে, এখানে কি করা হয়, না এখানে হাইলি কন্ট্রোলড স্টেরিলাইজড এনভায়রনমেন্টকে মেনটেন করা হয়, যেখানে কোনো রকম কোনো জার্ম বা ব্যাকটেরিয়া থাকবে না, যাতে পেশেন্টের কোনো রকম কোনো ইনফেকশন যেন ওটিতে না হয়। তাহলে সেই জন্য এটা একটা স্টেরিলাইজড এনভায়রনমেন্ট থাকে, এটা একটা কোয়েশ্চেনের মধ্যে দেয়। ওকে, আর এখানে সার্জিক্যাল ইন্টারভেনশনস করা হয়, মানে সার্জারি করা হয়। তাহলে সার্জারি করা হয় যে ঘরটার ভেতরে, সেই ঘরটার নাম কি, অপারেশন রুম। ঠিক আছে, সেই ঘরটার নাম কি, অপারেশন রুম। কারা করে এখানে, এখানে দুজনকে আমরা মেনলি দেখতে পাই, একজন হচ্ছে অ্যানাস্থেসিওলজিস্ট আর একজন হচ্ছে সার্জন। অ্যানাস্থেসিওলজিস্ট মানে যে অজ্ঞান করে, ঠিক আছে, আর সার্জন যিনি অপারেশন করবেন। আর এর সঙ্গে সঙ্গে নার্সিং অ্যান্ড প্যারামেডিক্স যারা রয়েছে হেল্প করার জন্য বিভিন্ন ধরনের, তারা এই নার্সিং অ্যান্ড প্যারামেডিক্সরা সঙ্গে সঙ্গে থাকবেন। ক্লিয়ার? তাহলে এই যে ট্রিটমেন্টটা করা হবে, এখানে আরো দুটো টার্মিনোলজিকে আমরা ইউজ করে থাকি। ওটিতে এটা ইউজ করা হয়, একটাকে বলা হয় আমাদের পাকু, পিএসইউ। ঠিক আছে, এই যে পাকু মানে কি, পাকু মানে হচ্ছে পোস্ট অ্যানাস্থেশিয়া কেয়ার ইউনিট। ঠিক আছে, অ্যানাস্থেশিয়া করার পরেতে বা পোস্ট সার্জারি হয়ে যাওয়ার পরেতে যে পেশেন্টটা রয়েছে তাকে স্টেবিলাইজ কন্ডিশনে নিয়ে আসতে হয়। অ্যানাস্থেশিয়া মানে অজ্ঞান করাটা, অ্যানাস্থেশিয়া করাটা যতটা ডিফিকাল্ট, তার থেকে পেশেন্টটাকে সেন্সে নিয়ে আসাটা আরো বেশি ডিফিকাল্ট। ঠিক আছে, অ্যানাস্থেসিওলজিস্ট স্যার, ও তো স্যার শুধু একটা ওই দুধের মতো ইনজেকশন দিয়ে দেয় আর স্যার অজ্ঞান করে দেয়, এটাই তোর কাজ না বস। ও ওই জন্য পয়সা নেয় না, পয়সা নেয় যে কারণের জন্য, সেটা হচ্ছে তোমাকে জ্ঞানে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাহলে অ্যানাস্থেশিয়ার হচ্ছে কি পোস্ট অ্যানাস্থেশিয়া কেয়ার ইউনিট, এটাকে বলা হয় পাকু, পিএসইউ। ঠিক আছে, তাহলে ইমিডিয়েটলি পোস্ট সার্জারি স্টেবিলাইজেশনস করবে। সেই স্টেবিলাইজেশনসটা কোথায় করা হবে, না পাকু ডিপার্টমেন্টে করা হবে। দেখবে হসপিটালে যেখানে সার্জারি করা হলো তারপর নিয়ে এসে একটা জায়গায় রাখা হয়, সেখানে কি হলো, সেন্স আসছে, ধীরে ধীরে আসছে সেন্স আসছে, এটা কোথায়, না এটা হচ্ছে পাকু ইউনিট। এখানে অ্যানাস্থেসিওলজিস্ট থাকছে আর তার সঙ্গে সঙ্গে ডক্টরও থাকছে, তারা দুজন কেয়ার করছে ওখানে। ওকে, আর এর আগে এই ওটির আগে দেখতে পাবো কি প্রি ওপি বলা হয়। ঠিক আছে, মানে প্রি ওপি মানে কি, যেখানে অপারেশন থিয়েটারের আগে কাজ করবে এটা। ঠিক আছে, ওকে, এই জায়গায় কি হচ্ছে, না অপারেশন থিয়েটার মানে অপারেশনসের জায়গায়, অপারেশন রুমেতে আসার আগে বিভিন্ন ধরনের তার রেডি করে দেওয়া, মেডিসিন দেওয়া, তাকে কি কিভাবে রেডি করতে হবে, তার খাবারের কি রুটিন হবে, তাহলে সেটা হচ্ছে আমার কাছে প্রি ওপি। প্রি ওপি অ্যান্ড পোস্ট ওপি এই দুটোই আমাদের কাছে দেখতে পাওয়া যায়। তাহলে প্রি ওপি আর পোস্ট ওপির মাঝখানে কি রয়েছে, ওটি রয়েছে আর পাকু রয়েছে। এই দুটো কাজ পরপর এইভাবে হয়ে থাকে। তাহলে এখানে ল্যাক্সিকন কি রয়েছে, না এনপিও দেখতে পাবো। এই এনপিও মানে হচ্ছে নীল পার অস, মানে খাওয়ানো, মানে কিছু মানে খাওয়ার বারণ। ঠিক আছে, বাইপার অস মানে দিনে দুবার, ট্রাইপার অস মানে দিনে তিনবার। ঠিক আছে, এবার টেট্রা বা কোয়াড্রা পার অস একে বলা হয়। তো কোয়াড্রা পার অস মানে হচ্ছে 4 বার মেডিসিনটাকে নিতে হয়। তাহলে এই রকম ভাবেই আমাদের লেখা থাকে মেডিকেল ওই যে প্রেসক্রিপশন, তার ভেতরে এইভাবেই লেখা থাকে। ঠিক আছে, নাথিং বাই মাউথ। ঠিক আছে, তাহলে এনপিও মানে হচ্ছে কোনো কিছু না খাওয়া। তাহলে ওটির আগে যখন কোনো কিছু না খাওয়ার প্রেসক্রিপশন থাকে, সে না খাওয়ার প্রেসক্রিপশনটাতে কি লেখা থাকে, না এনপিও লেখা থাকে। তাহলে এটার ফুল ফর্ম কি, না নীল পার অস। তাহলে নাথিং বাই মাউথ মানে মাউথের থ্রু দিয়ে যেন কিছু না যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল আমাদের কাছে ওটি বা অ্যানাস্থেশিয়া রুমের গল্প। নেক্সট এরপরে যে জায়গাটায় আসবো সেটাকে আমরা বলি হচ্ছে ইনভেসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ। ঠিক আছে, ইনভেসিভ কেয়ার ইউনিটে কি হয়, 1-to-1 বা 2-to-1 এই যে পেশেন্টটা রয়েছে সেই পেশেন্টটাকে মনিটরিং করা হয়। ঠিক আছে, তাহলে ইনভেসিভ কেয়ার ইউনিট বা আইপিইউতে এবার চলে এসো। এখানে কি হচ্ছে, না বিভিন্ন ধরনের জটিল রোগের ক্ষেত্রে এই আইসিইউ এই জায়গাটাকে আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে আইসিইউতে বলি যে পেশেন্ট কোথায় রয়েছে, না আইসিইউতে ভর্তি হয়েছে। তাহলে ইনভেসিভ কেয়ার ইউনিটে এটা ভর্তি হয়েছে। এবার আইসিইউ না বিভিন্ন ধরনের হয়,
আমাদের যে কনসেপ্টটা রয়েছে যে সবাইকে বলি যে বাচ্চা সেও রয়েছে আইসিইউতে, যে বুড়ো রয়েছে সেও রয়েছে আইসিইউতে, যার লাংসের নিউমোনিয়া রয়েছে সেও রয়েছে আইসিইউতে, কিন্তু হসপিটাল ডিপার্টমেন্ট জানে যে আইসিইউর মধ্যেও কিন্তু অনেক ভাগ থাকে। তাহলে ফার্স্টে আগে আইসিইউটা কাকে বলে জানি। তাহলে এখানে আমরা ইনভেসিভলি কেয়ার দেবো, কেয়ার ইউনিট বলা হয় এটাকে। যেরকম ধরো নাও কিরকম না, কোনো একটা জটিল রোগ হয়েছে, ঠিক আছে, ডিজাইন ফর কিরকম ক্রিটিক্যাল ইল পেশেন্টস রিকোয়ার্ড অ্যাডভান্স লাইফ সাপোর্ট, যেখানে ধরো অ্যাডভান্স বিভিন্ন ধরনের লাইফ সাপোর্টস রয়েছে, ঠিক আছে। কোনো জায়গায় আমার কাছে ডায়ালিসিসের মেশিন লাগানো রয়েছে, তো কোনো জায়গাতে আমি দেখতে পাচ্ছি ভেন্টিলেশনের মেশিন লাগানো রয়েছে, তো কোনো জায়গাতে দেখতে পাচ্ছি আমি বিপি মনিটরিং এর মেশিন লাগানো রয়েছে। তাহলে বিভিন্ন ধরনের যে লাইফ সাপোর্ট ইউনিটগুলো, সেই লাইফ সাপোর্ট ইউনিটগুলো এখানে রাখা রয়েছে, যেখানে আমি একে চেক করতে পারবো, ঠিক আছে। এই জায়গায় কি হয় না, এখানে নার্স টু পেশেন্ট 1-to-1 or 1-to-2 স্পেশালাইজড ডক্টর আর নার্স টু পেশেন্ট এখানে ইন্টারাক্ট হয়ে থাকে। মানে একজন পেশেন্টের জন্য একজন নার্স বা একজন পেশেন্টের জন্য খুব বেশি হলে দুজন নার্স, এইরকমভাবে এখানে আমার দুটি নার্স এখানে অ্যালোকেট করা থাকে, ঠিক আছে, ক্লিয়ার। তাই সেই অনুপাতে এখানে যারা যারা থাকছে তাদের জন্য এইরকমভাবে নার্স অ্যান্ড পেশেন্ট অ্যালোকেশনস করা থাকে, ক্লিয়ার। তাহলে এটা দেখতে পাচ্ছি কি না আইসিইউর সিনারিও। এবার আইসিইউতে আমি কি বললাম না, আইসিইউর বিভিন্ন ধরনের ইউনিট হয়ে থাকে, আমরা সবগুলোকেই একসাথে আইসিইউ বলি, কিন্তু আইসিইউর মধ্যে কি হচ্ছে, মিকু রয়েছে, পিকু রয়েছে, সিকু রয়েছে, তারপরে এসবিআইসিইউ রয়েছে, নিউরো আইসিইউ রয়েছে, আর এনআইসিইউ রয়েছে। প্রত্যেকটা নিয়েই আমরা ডিটেলসে ডিসকাস করবো, একটু শুনে নাও। ফার্স্ট দেখে নাও মিকু কাকে বলে। যেখানে আমরা নর্মালি দেখবো রেসপিরেটরি, ঠিক আছে, মেডিকেল মানে সাইনাপসিস রেসপিরেটরি ফেলিওর রয়েছে, সেই সময় যে আইসিইউটাতে এনাকে ভর্তি করা হবে সেটাকে বলা হয় এমআইসিইউ, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে মেডিকেল আইসিইউ, ঠিক আছে, মেডিকেল আইসিইউ বলা হচ্ছে। তাহলে ইনভেসিভ কেয়ার ইউনিট। তাহলে এই যে পরপর একটা নেক্সট দেখতে পাচ্ছি পিকু, এখানে কি রয়েছে পেডিয়াট্রিক মানে বাচ্চাদের জন্য, বাচ্চাদের শিশুদের জন্য, মানে ক্রিটিক্যালি ইল যে চাইল্ড রয়েছে তাদের জন্য আমরা এখানে পিকুকে ইউজ করে থাকি। নেক্সট কি রয়েছে দেখো না, নেক্সট হচ্ছে এসআইসিইউ, এখানে সার্জিক্যাল কারোর অপারেশন হয়েছে, সেই অপারেশনের পর তার একটা ক্রিটিক্যাল কন্ডিশনসে চলে এসছে, তখন তাকে কোন আইসিইউতে নিয়ে যাওয়া হবে না, এসআইসিইউতে নিয়ে যাওয়া হবে। এটা কি হচ্ছে হাইলি রিস্ক অপারেশন, যেখানে রিস্ক রয়েছে সেরকম পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। নেক্সট এসপিআইসিইউ, এখানে হচ্ছে কার্ডিওভাস্কুলার, হার্টের যদি কোনো ফেলিওর থাকে, হার্টের যদি কোনো ডিজিজ থাকে, হার্টের যদি কোনো অপারেশন হয়, তাহলে হার্টের অপারেশনসের পর কোন আইসিইউতে নিয়ে যাওয়া হবে, এসভিআইসিইউতে নিয়ে যাওয়া হবে। নেক্সট কি রয়েছে এনআইসিইউ, এখানে কি হচ্ছে নিওন্যাটাল মানে সদ্যজাত জন্মেছে এরকম শিশু, ঠিক আছে, সদ্যজাত জন্মানো মানে প্রিম্যাচিওর নিউবর্ন বেবি, তার যদি কোনো ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তখন এটাকে এনআইসিইউর ভেতরে নিয়ে আসা হয়। এছাড়া কি রয়েছে নিউরো আইসিইউ, নাম থেকে বুঝতে পারছো নিউরোলজিক্যাল, যে কোনো স্ট্রোক হতে পারে, টিবি হতে পারে, সেই নিউরোলজিক্যাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে যে আইসিইউতে রাখা হয় সেটা হচ্ছে নিউরো আইসিইউ। তাহলে আইসিইউর এরকম এতগুলো 6টা ক্যাটাগরিকে আমরা দেখতে পাই। এই 6টা ভাগের মধ্যে কি রয়েছে এমআইসিইউ, মনে রাখবো কি করে, এমআইসিইউ হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার, পিআইসিইউ পেডিয়াট্রিক্সের জন্য, শিশুদের জন্য, পি ফর পেডিয়াট্রিক্স, পি ফর কি বলে এখানে বাচ্চাদের জন্য, এসআইসিইউ এখানে এস ফর সার্জারি, সার্জারি মানে সেখানে কি দেখতে পাবো না কোনো একটা অপারেশন হচ্ছে সেই কারণের জন্য। নেক্সট হচ্ছে এসভিআইসিইউ, ঠিক আছে, কার্ডিওভাস্কুলার আইসিইউ, তাহলে কার্ডিওভাস্কুলার মানে হার্টের কোনো প্রবলেমসের জন্য। নেক্সট নিউরো আইসিইউ মানে নিউরোজেনিক প্রবলেমসের জন্য। আর একটা হচ্ছে এনআইসিইউ, এন ফর হচ্ছে নিওন্যাটাল আইসিইউ, ঠিক আছে। তাহলে এই 6টা জায়গার মধ্যে আমি আইসিইউ দেখতে পাবো, সেই 6টা আইসিইউর মধ্যে পেশেন্টকে রাখা হচ্ছে। তাহলে আইসিইউর যে ভাগ, সেই আইসিইউর ভাগগুলো এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে যদি আমাদের কাছে কোশ্চেন দেয় এসআইসিইউ কিসের জন্য হয়ে থাকে, না সেটা সার্জারির যে পেশেন্ট রয়েছে তাদের রেসপেক্টে আইসিইউ, যেটা ক্লিয়ার। বা কোনো একটা পেশেন্টের কোনো একটা কন্ডিশন দিল, তার এখন নিওন্যাটাল কন্ডিশন, এইমাত্র সদ্যজাত শিশু একটা জন্মেছে, সেই যে শিশুটা রয়েছে তাকে একটা ক্রিটিক্যাল কন্ডিশনের জন্য আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে। তাহলে কোথায় নিয়ে যাবো না, আমাদের কাছে নিয়ে যাবো হচ্ছে এনআইসিইউতে। যদি বলে যে একটু বাচ্চাটা বড় হয়ে গেছে, 1 বছরের থেকে বেশি বয়স, তখন কি হয়ে যাবে না পেডিয়াট্রিক আইসিইউতে, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে গল্প। নেক্সট এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কি, এই যে আইসিইউ থেকে বলে যে আমাদের জেনারেল বেডে দিয়েছে, তাহলে জেনারেল বেড অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা নয়। জেনারেল বেড সেখানে কোনো ডাক্তার থাকে না, এটা জেনারেল ব্যাপারটা নয়, এটাকে বলা হয় মেড সার্জ ইউনিট বা মেডিকেল সার্জিক্যাল ইউনিট। মেডিকেল সার্জিক্যাল ইউনিট মানে হচ্ছে যখন একটু পেশেন্টকে দেখতে পাবো যে তার ভাইটালস বা সমস্ত জিনিসপত্র স্টেবল হয়ে গেছে, ঠিক আছে, ওকে, তখন সেখানে কি হচ্ছে না, তখন সেখানে মানে স্টেবল হয়ে গেলে পেশেন্টকে তখন যে ইউনিটের মধ্যে নিয়ে আসা হয়, সেই ইউনিটটার নাম কি হয়ে যাচ্ছে না মেডিকেল সার্জিক্যাল ইউনিট। সব থেকে বেশি পরিমাণে পেশেন্ট বা সব থেকে বেশি প্রেশার যদি মেডিকেল ফিল্ডের মধ্যে কোনো জায়গায় থাকে সেটা হচ্ছে এই মেডিকেল সার্জিক্যাল ইউনিটের। এটা হচ্ছে মোস্ট ভার্সেটাইল হাই ভলিউম অফ ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, মানে
কোনো পেশেন্ট ভর্তি হয়েছে সব থেকে বেশি পরিমাণে যে জায়গায় মানে পেশেন্টদেরকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এই জায়গায় মেড সার্জ ইউনিটের মধ্যে। ক্লিয়ার? ওকে, তাহলে মেড সার্জ ইউনিট মানে কি, এটাকে আমরা বলি হচ্ছে যেখানে মেডিসিন বা কোনো একটা ধরনের কোনো ট্রিটমেন্ট বা কোনো কিওর, আফটার কিওর সে যখন রিলিজ হবে তার আগে যেখানে রাখা হবে সেটাই হচ্ছে আমাদের কাছে মেড সার্জ ইউনিট। ওকে, এখানে কি রয়েছে, এখানে কিছু ওয়ার্ড ইউজ করা হয় না, এটা হচ্ছে পিআরএন, ঠিক আছে, মানে প্রো রে নেটা, ঠিক আছে, এই যে প্রত্যেকটা ওয়ার্ডগুলো বলছি না, প্রো রে নেটা, এগুলো হচ্ছে এক একটা করে ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। তাহলে প্রো রে নেটা মানে কি না, অ্যাজ মেডিকেশন নিডেড, মানে প্রয়োজন অনুযায়ী ওষুধ দেওয়া হবে। তাহলে প্রয়োজন অনুযায়ী ওষুধ দেওয়া হবে মানে কোনো একটা প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তার পেশেন্টকে চেক করার পর লিখলো পিআরও, সরি পিআরএন, তার মানে কি এনাকে এখন বলছে যে আমি মেড সার্জ ইউনিটের মধ্যে নিয়ে যাব, যেখানে আমি এদেরকে নিয়ে এইভাবে ক্রিটিক্যাল কেয়ার যেগুলো রয়েছে সেই কেয়ার আমি এখানে দিতে পারবো। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে চলে এসো। নেক্সট এরপর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি লাইফ সাইকেল ডিপার্টমেন্টস। লাইফ সাইকেল ডিপার্টমেন্টসকে বলে L&D ডিপার্টমেন্টস। এই L&D ডিপার্টমেন্টসের মধ্যে কি কি রয়েছে, L&D ডিপার্টমেন্টসের মধ্যে একটা হচ্ছে লেবার অ্যান্ড ডেলিভারি ডিপার্টমেন্ট, ওকে, ঠিক আছে, আর একটা রয়েছে আমাদের কাছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট। তা লেবার অ্যান্ড ডেলিভারি কাজের জন্য না, এটা নর্মালি প্রেগনেন্ট ওমেনদের জন্য এই ডিপার্টমেন্টটা থাকে, যেখানে ডেলিভারি করানো হয় বা লেবারের টাইমে রাখা হয়, ঠিক আছে। তাহলে এখানে হাই রিস্ক প্রেগনেন্সি বা যেখানে ম্যানেজিং মানে লেবার ম্যানেজমেন্ট যেখানে করা হবে, ঠিক আছে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, লেবার অ্যান্ড ডেলিভারির যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে স্পেশালাইজড ম্যাটার্নাল কেয়ার, ঠিক আছে, মাদারকে কেয়ার দেওয়ার জন্য। এটা স্পেশালাইজ কিসের জন্য না, ম্যাটার্নাল কেয়ার, মাদারের কেয়ারের জন্য। ওকে, আর কি কন্ডিশনসে রয়েছে না, হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম রিকভারি, ঠিক আছে, পোস্টপার্টাম রিকভারি। ধরে নাও প্রেগনেন্সি পরেতে, ডেলিভারির পরেতে ওখানে কি করতে হয় না, পরে গিয়ে তোমরা জানতে পারবে যে একটা এপিজিওটমি সুচার দিতে হয়, ঠিক আছে, যখন ডেলিভারি হয় তার আগে একটা এপিজিওটমি সুচার করতে হয়। তো সেই যে সুচার মানে এপিজিওটমি কাটিং, তারপর একটা সুচার করতে হয়, তাহলে সেটা হচ্ছে কি ডেলিভারির পরেতে একটা ব্লিডিং হওয়ার চান্সেস থাকে, ওই সুচার ফেটে যাওয়ার চান্সেস থাকে, মানে সুচার মানে হচ্ছে সেলাই, ঠিক আছে। তাহলে সেই যে এপিজিওটমি সেলাইটা করতে হয়, সেই সেলাইটাকে নিয়ে যে কেয়ার নেব, মাদারের যে কেয়ার নেব, সেটা কোথায় না পোস্টপার্টাম রিকভারির মধ্যে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? এরকম পোস্টপার্টাম বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ বলবো না, বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যারাইজ করতে পারে। সেই যে কন্ডিশনসগুলো, সেই কন্ডিশনসগুলোকে স্টেবল করবে কোথায় না, L&D ডিপার্টমেন্টে, লেবার অ্যান্ড ডেলিভারি ডিপার্টমেন্টে। নেক্সট কি রয়েছে, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট। পেডিয়াট্রিকের নাম তো অলরেডি আমরা পড়েছি, এখানেও বুঝতে পারছো। পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট মানে কি, এখানে কেয়ার অ্যান্ড টেলর্ড টু দ্য ইনফ্যান্টস যারা রয়েছে তাদেরকে এখানে কেয়ারিং করা হবে। তার সঙ্গে সঙ্গে চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট, মানে এখানে অ্যাডোলেসেন্ট পর্যন্ত 18 বছরের নিচে যারা রয়েছে তারা প্রত্যেকেই পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের মধ্যে যাবে। কিসের উপর ফোকাস করা হয় না, ফোকাস করা হয় যে ওয়েট বেসড ডোজ, ঠিক আছে। আমরা বললাম যে একটা মেডিসিন, সেই মেডিসিন 600টা খেয়ে নিতে, ঠিক আছে। আচ্ছা, এই যে মেডিসিন 600টা একটা বড় মানুষের জন্য যেটা অ্যাপ্লিকেবল, একটা 2 বছরের শিশুর জন্যও কি এক সেম অ্যাপ্লিকেবল নয়? তাহলে এই যে মেডিসিনের যে ডিফারেন্সটা, মেডিসিনের যে ডোজেস ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কোথায় ক্লিয়ার করা হয় না, সেটা হচ্ছে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের মধ্যে দেখা হয়, ঠিক আছে। তাহলে এই যে ডেভেলপমেন্টটা রয়েছে এই জায়গাটা, তাহলে ফ্যামিলি সেন্ট্রিক কমিউনিকেশন এখানে করা হয়, মানে শিশুর কিভাবে উন্নতি করা যেতে পারে, কিভাবে তার খাদ্যগুণ বৃদ্ধি করা যেতে পারে, তার খাবারের মধ্যে কোনটা ঘাটতি হচ্ছে, তাকে কিভাবে কিওর করা যেতে পারে, তাহলে সেটা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের মধ্যে আমরা সব থেকে ভালো করে জানতে পারবো। ক্লিয়ার? নেক্সট এরপরে আসবো যে হসপিটালের মধ্যে যদি ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়, ঠিক আছে, হসপিটালের মধ্যে যদি ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হয় তাহলে কিছু স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল রয়েছে, যে প্রোটোকলগুলোকে পেশেন্ট বলো, নার্স বলো, ডক্টর বলো, সমস্ত জায়গাতে সবাইকে ফলো করতে হয়। তাহলে তার জন্য দুটো কোড ল্যাঙ্গুয়েজকে ইউজ করা, সেই কোড ল্যাঙ্গুয়েজগুলো তোমরা জেনে রাখো। তাহলে কোড ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে র্যাপিড অ্যালোকেশন, মানে যে কোনো হঠাৎ করে হসপিটালের মধ্যে একটা ইনফরমেশন এলো কি না, কোড ব্লু। কোড ব্লু, কোড ব্লু মানে কি না, মেডিকেল ইমার্জেন্সি হয়েছে বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কোনো একটা পেশেন্টের মধ্যে, ঠিক আছে, ইমিডিয়েটলি তাকে রেস্কিউ করতে হবে বা ইমিডিয়েটলি সেই জায়গাতে যেতে হবে কোনো একটা মেডিসিনের জন্য, বা কোনো একটা তার ওটিও হতে পারে, তার কি কন্ডিশনস রয়েছে সেই জায়গাটায় যাওয়ার জন্য সেই পেশেন্টটাকে কি তখন বলা হয় না, কোড ব্লু। তাহলে কোড ব্লু হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি ফর অর কার্ডিয়াক অ্যারেস্ট, ঠিক আছে, কোড ব্লুকে ইউজ করা হয় মেডিকেল ইমার্জেন্সি অর কার্ডিয়াক অ্যারেস্টের রেসপেক্টে। নেক্সট দেখতে পাবো কি কোড রেড। কোড রেড কখন না, কোড রেড আমাদের ইউজ করা হয় ফায়ার অ্যান্ড স্মোক হ্যাজার্ডসের জন্য। আগুন লেগে গেছে কোনো একটা জায়গায়, তাহলে সেই ফায়ার অ্যান্ড স্মোক হ্যাজার্ডে ইভ্যাকুয়েশন প্রোটোকল, মানে সবাইকে বাইরে বার করতে হবে। সেই বাইরে বার করার যে ডিপার্টমেন্টটা, সেই যে কাজটা, সেটাও হয়ে থাকে কার না, ডক্টর অ্যান্ড নার্সের ডিপার্টমেন্ট কিন্তু এটাও। তাহলে এই যে জায়গাগুলো বলছি, মেডিকেল প্রফেশন মানে শুধুমাত্র পেশেন্ট দেখা বা মানে ডাক্তারের পেশেন্ট দেখা বা কোনো একটা পেশেন্টকে সেবা করা, শুধু এইটুকুই নয়, এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো প্রসিজিওর থাকে, সেই প্রত্যেকটা প্রসিজিওর কিন্তু তাদেরকে ফলো করতে হয়, ঠিক আছে। তাহলে কোড রেড মানে হচ্ছে কোনো একটা জায়গাতে ফায়ার অর
পর স্মোক হ্যাজার্ডসের কারণের জন্য ইভ্যাকিউশন করতে হবে, বাইরে বার করতে হবে পেশেন্টকে, সেখান থেকে বাইরে বার করে নিয়ে যাওয়ার প্রসেস, তাহলে ইভ্যাকিউশন প্রসেস, ঠিক আছে ওকে। তাহলে এই দুটো হচ্ছে ম্যাসিভ ক্যাজুয়ালিটি ট্রিগার্ড প্রোটোকল, ঠিক আছে। তাহলে এই যে দুটো জিনিস রয়েছে এই দুটোকে আমরা দেখতে পাই, একটা হচ্ছে কোড ব্লু আর একটা হচ্ছে কোড রেড, ক্লিয়ার। নেক্সট এবারে আসি যেটা, তো হসপিটালের যে ডিপার্টমেন্টগুলো ছিল সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা ভাইটাল ডিপার্টমেন্ট যেটা ডাইরেক্টলি মেডিকেলের সঙ্গে রিলেটেড নয় কিন্তু মেডিকেলের সাথেই রিলেটেড, যেটা আমরা নেক্সট পেপার 2-তে যারা ধরো জেনপাস এক্সাম তারা পরে কি ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটাও কিন্তু আমাদের হসপিটাল ডিপার্টমেন্টের ভেতরেই পড়ে। তাদের দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় HIS হসপিটাল ইনফরমেশন সিস্টেম, সেই হসপিটাল ইনফরমেশন সিস্টেমসের মধ্যে এই হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কাজ এসে অ্যালোকেশন হয়। যেমন ধরো নাও বেড কতগুলো রয়েছে, বিলিং কিভাবে করব, ওয়ার্ক ফ্লো কিভাবে হবে, কোন ডক্টরের কোন টাইমে আসার কথা, যে কোন নার্সের কোন পেশেন্টের সঙ্গে অ্যালোকেশনস রয়েছে বা এরকম যে জিনিসপত্রগুলো সেগুলো কারা দেখে না, এটা হচ্ছে হসপিটাল ইনফরমেশন সিস্টেম বা HIS ডিপার্টমেন্ট যেটা রয়েছে, তারা মেনলি আমার অপারেশনাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে ওকে, ম্যানেজিং, এরা হচ্ছে বাকি যাবতীয় বেড বিলিং ওয়ার্ক ফ্লো এই সমস্ত জিনিসপত্রকে এরা ফলো আপ রাখে। এছাড়া আর একটা ডিপার্টমেন্ট রয়েছে যারা নার্সিং অ্যান্ড ডক্টর মানে প্যারামেডিক্স রিলেটেড, সেটাকে বলা হয় EMR অ্যান্ড EHR ডিপার্টমেন্ট। EMR মানে হচ্ছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, কোনো একটা পেশেন্ট ভর্তি হয়েছে তার ডে 1 থেকে বা ডে 0 থেকে, ঠিক আছে, যাবতীয় তার যা ক্রিটিক্যাল কন্ডিশনস রয়েছে তার একটা মেডিকেল রেকর্ড থাকে প্রত্যেকটা হসপিটালের মধ্যে, এটা হচ্ছে ইলেকট্রনিক মানে ডিজিটাইজড মেডিকেল রেকর্ড, শুধুমাত্র ওই পেন পেপার ওই খাতা এত ফাইল নিয়ে আসছে ওইটুকুই নয়, ঠিক আছে, সেই পেশেন্টের একটা ডিজিটাইজড মেডিকেল রেকর্ড সেই জায়গায় থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে EMR ডিপার্টমেন্ট, যাদের কি করে না ডিজিটাল চার্ট আইসোলেট উইদিন দ্য সিঙ্গেল পেশেন্ট, প্রত্যেকটা পেশেন্টের রেসপেক্টে এরকমভাবে একটা ডিজিটাল চার্ট থাকে, সেখানে তার কি ক্রিটিক্যাল কন্ডিশন, আজকে কোন মেডিসিনটা দেওয়া হলো, সেই মেডিসিনের জন্য কিভাবে রিকভার করলো, সেই যে প্রত্যেকটা ইনফরমেশন, সেই ইনফরমেশনসটাকে যারা মেনটেন করে তারা হচ্ছে EMR ডিপার্টমেন্ট মানে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ডিপার্টমেন্টে কাজ করে। নেক্সট রয়েছে EHR ডিপার্টমেন্ট। এই EHR ডিপার্টমেন্টে কি না, এরা হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ডকে মেনটেন করে। হেলথ রেকর্ড মানে হচ্ছে টোটাল একটা পেশেন্টের যত হেলথ রেকর্ড রয়েছে সেই হেলথ রেকর্ড, পরবর্তীকালে সেই পেশেন্টটা যদি একটা হসপিটাল ছেড়ে অন্য কোনো একটা হসপিটালে যায়, তাহলে এই যে EHR ডিপার্টমেন্ট, সেই EHR ডিপার্টমেন্ট সেই সেই পেশেন্টটার যাবতীয় যা মেডিকেল ইনফরমেশন সেটা পরবর্তী হসপিটালকে ফরওয়ার্ড করে, ঠিক আছে, এটা হচ্ছে এদের কাজ, ঠিক আছে। মানে এন্টায়ার হসপিটাল টু হসপিটাল কমিউনিকেশনস করা হয়েছে EHR ডিপার্টমেন্ট, আর একটা পেশেন্ট টু পেশেন্ট কমিউনিকেশনস করে কারা না EMR ডিপার্টমেন্ট। তাহলে এই যে দুখানা ডিপার্টমেন্ট রয়েছে এই দুটো ডিপার্টমেন্ট আমাদের এইভাবে গ্রো করাচ্ছে বা মেডিকেল ফিল্ডের ব্যাক এন্ডে এরাও সাপোর্ট করে, মেডিকেল যে ফিল্ডটা রয়েছে সেই মেডিকেল ফিল্ডের ব্যাক এন্ডে এরা সাপোর্ট করছে। তাহলে পুরোটাই মানে একটা হসপিটাল বলো বা একটা নার্সিং হোম বলো বা যে কোনো একটা মেডিকেল ইনস্টিটিউশন বলো, সেই মেডিকেল ইনস্টিটিউশনের যাবতীয় যা তথ্য বা ডেটা, সেই ডেটা হ্যান্ডেল করা হচ্ছে এরা, বাকিগুলো তো প্রত্যেকটাই ডক্টর নার্স অ্যান্ড প্যারামেডিক্স এরা হ্যান্ডেল করে থাকে, ঠিক আছে ওকে। তাহলে একটা হসপিটালের মধ্যে যাবতীয় যা ডিপার্টমেন্টগুলো ছিল সেই ডিপার্টমেন্টগুলো তোমরা একবার দেখে নিতে পারলে, ক্লিয়ার আছে ওকে, ডান। নেক্সট এরপরে আমরা যে জায়গাটায় চলে আসবো, ঠিক আছে, নেক্সট এরপরে আমরা যে জায়গাটায় চলে আসবো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কিভাবে পেশেন্টকে অ্যাওয়ার করা হবে বা কিভাবে এখানে আমরা পরপর একটা করে ডেট ওয়াইজ অ্যাওয়ার করব, সেই জিনিসটা এবার মানে মেডিকেল ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে। মেডিকেল রিলেটেড ফিল্ডে এলে কিছু ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, যে ডেটসগুলো তৈরি করা হয়েছে পেশেন্টকে বলো বা হিউম্যানকে বলো বা যারা রয়েছে, ঠিক আছে, সবাইকে অ্যাওয়ার করার জন্য, কীরকমভাবে এটার জন্য এটাকে প্রিভেন্ট করবো, এটাকে প্রিভেন্ট করতে চাই তো তার জন্য অ্যাওয়ার করতে, এরকম কিছু ইম্পর্টেন্ট ডেটস আমরা দেখতে পাই, ঠিক আছে ওকে। তার মধ্যে প্রথম যেটা রয়েছে, এটা কি কি কারণের জন্য এই অ্যাওয়ারনেসটা চলে, ঠিক আছে, অ্যাওয়ারনেসটা কীরকম না, ইম্প্যাক্টটা হচ্ছে এর স্লো, দাঁড়াও 1 নম্বর লিখে দিই এখানে, স্লো বাট স্টেডি ইম্প্যাক্ট এখানে দেখতে পাওয়া যায়, ওকে। কি কারণের জন্য করা হয় না, নর্মালি এটা পাবলিক এডুকেশন, 3 নম্বর হচ্ছে অ্যাওয়ারনেস, আর 4 নম্বর হচ্ছে ইরাডিকেশন, যদি কোনো একটা ডিজিজ হয়ে থাকে সেটাকে প্রিভেন্ট করবো কেমন করে, আটকাবো কেমন করে সেটাও, ঠিক আছে ওকে, প্রিভেনশন। তাহলে এই হচ্ছে আমার কাছে পয়েন্টস, যে পয়েন্টসের রেসপেক্টে আমি এই যে ডেটসগুলো সেই ডেটসগুলোকে দেখবো, ঠিক আছে। অ্যাওয়ারনেস পলিসি চেঞ্জ, অ্যাওয়ারনেস আর টু দ্য পলিসি চেঞ্জ, ঠিক আছে। কি কি রয়েছে, ফার্স্ট হচ্ছে দেখো পাবলিক এডুকেশন লেখা রয়েছে, গ্র্যাবিং দ্য পাবলিক অ্যাটেনশন, বাকিরা দেখো আজকে একটা ডে রয়েছে, আজকে ধরো
1 ডিসেম্বর তো এইডস ডে, এরকমভাবে আজকে এইটা হচ্ছে হেলথ ডে, আজকে হচ্ছে লাংস ডে, এরকম ডেটা নিয়ে আসার কারণ কি, তোমার লাংসকে ভালো রাখা উচিত, ঠিক আছে, ওকে, লাংসের প্রতি খেয়াল রাখো, ঠিক আছে। তারপর যেদিন ধরে নাও এইডস ডে, সেদিন বলছে প্রিভেনশন ফ্রম দ্য এইডসের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, এইরকমভাবে একটা একটা করে ডেকে নিয়ে আসা হচ্ছে ফর পাবলিক অ্যাওয়ারনেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফান্ড রাইজিং, ঠিক আছে। ফান্ড রাইজিং মানে কি? ফান্ড রাইজিং মানে হচ্ছে সেই খাতে যেন ব্যয়টা আরও বাড়ে, মানুষের মনের মধ্যে যেন লাংসকে কেয়ার নেওয়া বা এইডসকে প্রিভেন্ট করা, সেই খাতে মানুষের মনে যেন ওর থেকে যেন ফান্ড রাইজ করা যেতে পারে, সেইটাকে ভালো করে গ্রো করানোর জন্য যা যা করা দরকার সেগুলো যেন মানুষরা করতে পারে, ক্লিয়ার, ওকে। নেক্সট কি বলছে, পলিসি অ্যাডভোকেসি। পলিসি অ্যাডভোকেসি মানে হচ্ছে সিস্টেম গভর্নমেন্ট চেঞ্জ, ঠিক আছে, ওকে, ড্রাইভিং সিস্টেমেটিক গভর্নমেন্ট চেঞ্জ। এইটা যখন দেখতে পাবো একটা অ্যাওয়ারনেসের জায়গায়, যেমন ধরো কিছুদিন হঠাৎ আমাদের এখানে যোগা ডে, ঠিক আছে, মানে যোগাসনের প্রতি গুরুত্বটা কখন তৈরি হলো? যোগাসনের প্রতি গুরুত্বটা তৈরি হলো মানুষ যখন দেখাতে পারলো যে এটা অ্যাওয়ার করে যে ইয়েস যোগাসন ইজ এ গুড ফর আওয়ার হেলথ, ঠিক আছে। এটা কি আমরা জানতাম না? জানতাম বহুদিনই, কিন্তু এটাকে অ্যাওয়ার করা ছিল না। তার কারণের জন্য বিশ্ব যোগা ডে বলে একটা দিনকে বা একটা দিবসকে ওটা অ্যালোকেট করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে একটা একটা দিনকে তৈরি করা হচ্ছে ফর অ্যাওয়ারনেস, ফর ফান্ড রাইজিং অ্যান্ড ফর গভর্নমেন্ট অ্যাটেনশন, সমস্ত কারণেই, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা 2026 এর রেসপেক্টেই দেখবো, 2026-এ যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে, তো 2026 এর রেসপেক্টেই যতগুলো ডেট রয়েছে সেই সমস্ত ডেটগুলোকে আমরা চারটে, মানে 3 মাস করে এক বছরের মধ্যে ভাগ করে নিয়েছি। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জানুয়ারি টু মার্চ, ঠিক আছে। জানুয়ারি টু মার্চ মানে হচ্ছে বছরের শুরুতে, ঠিক আছে, মোবিলাইজেশনস। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণ, এপ্রিল থেকে জুন, ঠিক আছে। নেক্সট 3 নম্বর আসছে জুলাই টু সেপ্টেম্বর, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সংক্রামক রোগের জন্য, একে কিওর করার জন্য। আর যেটা 4 নম্বর স্টেজে রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য অধিকার এবং সার্বজনীন কভারেজ। তাহলে এই যে গোটা বছরটাকে আমরা দেখি, তাকে 4টে ভাগে ভাগ করা যায়, 4 রকমের ডেটকে এখানে আমরা দেখতে পাই। তাহলে প্রথমে বছরের 3 মাস যেটা দেখতে পাবো আমরা, সেটা হচ্ছে বছরের শুরুতে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের মোবিলাইজেশনস এইগুলোকে করা হচ্ছে, মানে ধরো নাও এই মুভমেন্ট করো, মানে কোনো একটা লাংসের প্রতি, মানে যে কোনো একটা অর্গানের প্রতি আমরা এখানে গুরুত্ব দেবো। নেক্সট কি বলছে, স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, ঠিক আছে, তারপরের যে 3 মাস সেইটা। তারপর কি হচ্ছে, দীর্ঘস্থায়ী ও সংক্রামক যে রোগগুলো রয়েছে সেই ক্রনিক্যাল ডিজিজগুলোকে দূরীকরণ করার কি ব্যবস্থা রয়েছে। নেক্সট রয়েছে হেলথ রাইটস অ্যান্ড ইউনিভার্সাল কভারেজ। প্রত্যেকটা ডেটকে আমি বলবো, তার সঙ্গে সঙ্গে এই মাসের মধ্যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট ডেট, পরীক্ষার মধ্যে কোনটা সব থেকে বেশি বার আছে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে দেখে নাও কি কি রয়েছে। ফার্স্টেই এই আমাদের কাছে পুরো ফ্লোটা। তো প্রথম যে মোবিলাইজেশনস জানুয়ারি টু মার্চ, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি না, 30th জানুয়ারি ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে। যেমন ধরো না কোনো একটা, এই আমাদের এখানেই যদি বলি ভারতের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে, নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের মধ্যে কি বলছে না, স্নেক বাইট, সাপের কামড়, ঠিক আছে। এতবারই আমরা ওটাকে অবহেলার যায়, সাপের কামড় হয়েছে, তাহলে এটাকে নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজের মধ্যে পড়ে। তাহলে ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে মানে যেটাকে আমরা নেগলেক্ট করে যাচ্ছি, কোনো একটা ট্রপিক্যাল মানে কোনো একটা ক্রান্তীয় অঞ্চলের মধ্যে চলছে, কিন্তু সেটাকে আমাদের ইরাডিকেশনস করা দরকার বা সেটার প্রিভেনশন দরকার। এটা বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন রকমের হতে পারে। তো পশ্চিমবঙ্গের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে একটা স্নেক বাইট, ঠিক আছে। সাপের কামড় কি হচ্ছে না, এটা একটা দুর্ঘটনা মাত্র, ঠিক আছে, এটা কোনো মানে আশীর্বাদ বা অভিশাপ কিছু এরকম ধরনের জিনিসপত্র নয়। তাই সেই রকমই একটা ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে। নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে আমাদের কাছে February 4th ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ঠিক আছে। এখানে কি হচ্ছে না, টোটাল প্রিভেনশন অফ ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য কিভাবে স্ক্রিনিং করতে হয়, কিভাবে এর প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলোকে দেখানোর জন্য কি রয়েছে, 4th February ওয়ার্ল্ড ক্যান্সার ডে আমাদের এখানে পালিত হয়। নেক্সট March 3rd ওয়ার্ল্ড হিয়ারিং ডে, ঠিক আছে, প্রমোট ইয়ার অ্যান্ড হিয়ারিং কেয়ার, মানে কানের জন্য। দেখো বলেছিলাম না একটা একটা করে অর্গানের প্রতি যাচ্ছি আমরা না। নেক্সট এরপর কি আছে না, হিয়ারিং ডে, কানের জন্য। এখানে কি হচ্ছে না, কানকে ভালো রাখো বা কানের শুনতে গেলে এত ডেসিবেলের নিচে সাউন্ড রাখো, হেডফোন ইউজ কম করো, এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড হিয়ারিং ডের মূল উদ্দেশ্য। নেক্সট কি বলছে দেখো, March 12 ওয়ার্ল্ড কিডনি ডে। এখানে কি হচ্ছে না, কিডনির কেমন করে ইমপ্রুভ করা যাবে তার হেলথ অ্যাওয়ারনেস, সেই হেলথ অ্যাওয়ারনেস নিয়ে এখানে কথা বলা হচ্ছে। বেশ, সব থেকে যেটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আমাদের কাছে March 24, যেটাকে আমরা কি বলি না, বিশ্ব ওয়ার্ল্ড
টিউবারকিউলোসিস ডে বা বিশ্ব যক্ষা দিবস। এই যক্ষা দিবস মানে কি এখনো পর্যন্ত, যেখানে এটার জন্য আমরা জানি যে একটা ন্যাশনাল হেলথ পলিসির মধ্যে একটা পলিসি এসেছে কি টিউবারকিউলোসিস ইরাডিকেশন 2025 এর মধ্যে জিরো টিউবারকিউলোসিস আমাদের পশ্চিমবঙ্গ বলছি ভারতের মধ্যে করার পরিকল্পনা করে ফেলেছিলেন, ঠিক আছে। যদিও সেটা বিশ্বের কাছে 2035 মানে 2035-এর মধ্যে টোটাল টিউবারকিউলোসিসকে হারানোর, মানে টোটাল টিউবারকিউলোসিস মানে ইরাডিকেট হয়ে যাবে, ঠিক পোলিওর মতো, ঠিক আছে। ঠিক এই কারণে মানে তৈরি করা হয়েছিল এই ডেটা, ঠিক আছে। 24 মার্চ 20 মানে 2026-এর রেসপেক্টেই বলছি। দ্য ক্রাইসিসটা কি রয়েছে না, ক্রাইসিসটা হচ্ছে টিবি রিমেন্স দ্য ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ডেডলিয়েস্ট ইনফেকশন কিলার। মানে টিবি যেটা রয়েছে টিউবারকুলোসিস, সেটা আমরা কি দেখতে পাই না, সালমোনেলা কি বলে এখানে, ওয়েট ব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ঠিক আছে। তো এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এই প্যাথোজেনটার হাত থেকে টোটালি ইরাডিকেট করার জন্য আমাদের কাছে এই প্রোগ্রামটা নিয়ে আসা হয়। না এটা কি হচ্ছে না, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে March 24। কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে না, স্ট্র্যাটেজি অ্যান্ড গোল হচ্ছে এক্সেলেশনস দ্য গ্লোবাল এফোর্টস অ্যান্ড এন্ড দ্য টিবি এপিডেমিক। এই যে টিবির যে এপিডেমিজমস রয়েছে সেই টিবির কি বলে এপিডেমিক কন্ডিশনসটাকে মানে নষ্ট করা, এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য এখানে, ঠিক আছে। তাহলে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস যে প্যাথোজেনটা, সেই প্যাথোজেনটাকে টোটালি ইরাডিকেট করব। তো এটার জন্য কি হয় না, এটার জন্য আমরা জানি যে পলিসি, তো পলিসি ওয়ার্ল্ডের কাছে, ওয়ার্ল্ডের টার্গেট হচ্ছে 2035, আর ইন্ডিয়া টার্গেট নেয় তার 10 বছর আগে এটাকে কিওর করবে ইন্ডিয়া থেকে 2025-এর মধ্যে, ঠিক আছে, 2025-এর মধ্যে, যদিও 26 চলছে। বেশ, চলো নেক্সট এরপরে এগোই। সেকেন্ড স্টেজের মধ্যে মানে এপ্রিল টু জুন মাসের মধ্যে যখন আমরা এটাকে দেখবো, তাহলে সেই সময় কি হচ্ছে না, জুনের 14, এই টাইমে কি রয়েছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। তাহলে এই সময় সাস্টেনেবল সাপ্লাই অফ এনাফ ব্লাড, বিভিন্ন ধরনের যে পেশেন্টরা যারা রয়েছে, যেমন ধরো থ্যালাসেমিয়া পেশেন্ট বা অ্যানিমিয়ার পেশেন্ট, বিভিন্ন ধরনের পেশেন্ট যাদের ক্ষেত্রে কোনো একটা অপারেশন করার পরতে ব্লাডের দরকার পড়ে, ঠিক আছে, সেই ব্লাড সাপ্লাইকে এনাফ রাখার জন্য কি করা হয় না, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বলে একটা ডেকে প্রতিষ্ঠা করা হয়। কখন? এটা জুন 14, মনে থাকবে এটা কখন করা হয় না, এটা হচ্ছে জুন 14-এ আমাদের এই ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে প্রতিষ্ঠা হয়। ক্লিয়ার? জুন 14। নেক্সট মে 12 কি বলছে, ইন্টারন্যাশনাল নার্স ডে। তাহলে মে 12 যারা এই ইন্টারন্যাশনালি যারা নার্স রয়েছে তাদের জন্য এটা সেলিব্রেট করা হয়, ঠিক আছে। তারা হেলথের সিস্টেমে নিয়ে বা সেলিব্রেট করছে, এটা ইন্টারন্যাশনাল নার্স ডে দেখতে পাওয়া যায় মে 12-এ। ক্লিয়ার? মে ফিফথ কি রয়েছে, মে 5 বলছে আমাদের কাছে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজেনিক ডে, ঠিক আছে। কেমন করে হাত ধুতে হয়, হাত ধোয়ার যে প্র্যাকটিস, সেই হাত ধোয়ার প্র্যাকটিসের জন্য কি আছে ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে, ঠিক আছে। তাহলে হাত ধোও, পরিষ্কার থাকো, এই জন্য একটা ডে তৈরি করা হয় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে। ক্লিয়ার? কি জন্য? যেগুলো বিভিন্ন ধরনের হ্যান্ড রিলেটেড ইনফেকশন, সেই হ্যান্ড রিলেটেড ইনফেকশনসগুলোকে কমানোর জন্য। তাহলে প্রত্যেকটার মধ্যে দেখো গোল লেখা রয়েছে না, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কি জন্য না, এনশিওর করার জন্য টু সাস্টেনেবল সাপ্লাই অফ দ্য ব্লাড, মানে ব্লাড যেন ঠিকঠাকভাবে পাওয়া যায়, সমস্ত ক্রিটিক্যাল টাইমে যেন ব্লাড সাপ্লাই ঠিক থাকে। ইন্টারন্যাশনাল নার্স ডে কি জন্য না, সেলিব্রেট দ্য নার্সিংস কন্ট্রিবিউট দ্য হেলথ সিস্টেমের মধ্যে যারা নার্স রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে সেলিব্রেট করার জন্য। নেক্সট কি রয়েছে ওয়ার্ল্ড কি বলে হাইজিন ডে। এখানে হ্যান্ড রিলেটেড যে প্যাথোজেনগুলো যেগুলো আমাদের দেহের মধ্যে যেতে পারে, সেই তার হাইজিন মেনটেন করার জন্য কি মে 5, ঠিক আছে। নেক্সট কি দেখবো, নেক্সট আমাদের কাছে রয়েছে এপ্রিল 24 to 30, ঠিক আছে, 24 থেকে 30 এপ্রিল ওয়ার্ল্ড ইমিউনাইজেশনস উইক, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ইমিউনাইজেশনস উইক, আমরা পালন করে থাকি, ঠিক আছে। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক এখানে আমরা পালন করে থাকি, যেখানে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের যে ভ্যাকসিনগুলো দরকার, যেগুলো বাচ্চাদের জন্য দরকার, সেই ভ্যাকসিনগুলো তারা যেন তাদের লাইফে পায়, বা ভ্যাকসিনগুলোকে যেন মা বাবারা সচেতনভাবে বাচ্চাদেরকে দেয়, সেই জন্য একটা ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইককে সেলিব্রেট করা হয়, যেখানে বিভিন্ন যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনগুলো ফ্রি সাপ্লাই করা হয় বিভিন্ন হসপিটাল থেকে। তারপরে সেখানে গিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় যে এই ভ্যাকসিনটা নেওয়া উচিত, যেমন ধরেন পোলিও ভ্যাকসিন, ঠিক আছে, প্রতি রবিবার
ঠিক আছে, মানে সপ্তাহের রবিবার দিন পোলিও বুথ, সেখানে একটা গান বাজছে, কেন না এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে। ঠিক ওই রকমই ওয়ার্ল্ড ইমিউনাইজেশনস ডেতেও ওই রকমভাবেই ইমিউন সিস্টেমসকে গ্রো করার জন্য বিভিন্ন যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনসগুলোকে অ্যাওয়ার করার গল্প এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তো এর মধ্যে থেকে সব থেকে ভাইটাল কোনটা এবার দেখবো না, ভাইটাল হচ্ছে এপ্রিল 7। ঠিক আছে, এপ্রিল 7কে বলা হয় বিশ্ব ওয়ার্ল্ড হেলথ ডে। এটা আমাদের কোশ্চেনে বহুবার এসেছে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে এপ্রিল 7। এই যে ওয়ার্ল্ড হেলথ ডে এর সিগনিফিকেন্স কি, কি গুরুত্বের জন্য এটাকে তৈরি করা হয় না, প্রথমে হচ্ছে এটা হচ্ছে অ্যানিভার্সারি অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO। ঠিক আছে, তাহলে তার কারণের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে রয়েছে তার অ্যানিভার্সারি মানে তার প্রতিষ্ঠা দিবস হিসাবে এটাকে আমরা মানে এই দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল, তাই এটাকে ওয়ার্ল্ড হেলথ ডে বলে সেলিব্রেট করা হচ্ছে। আর এর স্ট্র্যাটেজি বা গোল কি রয়েছে, কি কারণে এটাকে সেলিব্রেট করা হচ্ছে না, সেলিব্রেট করা হচ্ছে আর ডেডিকেটেড অ্যানুয়াল থিম হাইলাইটিং দ্য প্রায়োরিটি এরিয়া অফ দ্য গ্লোবাল পাবলিক হেলথ কনসার্ন। মানে কোনো একটা জায়গার কোন হেলথকে নিয়ে কনসার্ন করতে হবে বা কোন হেলথকে এবারে গুরুত্ব দিতে হবে, কোনটাকে ইরাডিকেট করতে হবে, কোন রোগটাকে প্রিভেন্ট করতে হবে, সেই নিয়ে প্রতিবার একটা করে থিম তৈরি হয়। এই ওয়ার্ল্ড হেলথ ডেতে এইভাবে প্রতিবার কখনো হার্ট নিয়ে, কখনো লাংস নিয়ে, কখনো লিভার নিয়ে, বিভিন্ন ধরনের, কখনো ব্লাড প্রেশার নিয়ে, ঠিক আছে, প্রত্যেকবার একটা করে ডিফারেন্ট ডিফারেন্ট থিম তৈরি হয়, যাতে কি হয় না ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট এরপরে চলে এসো। নেক্সট এরপর কি বলছে দেখো, জুলাই টু সেপ্টেম্বর। এই জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে প্রথমেই যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি জুলাই 28। ঠিক আছে, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে সেলিব্রেট হয়ে থাকে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কিসের জন্য? হেপাটাইটিসকে প্রিভেন্ট করার জন্য। এই যে ভাইরাল হেপাটাইটিস এ বলো বা বি বলো, এই যে হেপাটাইটিস ভাইরাসটা রয়েছে সেই হেপাটাইটিস ভাইরাসটাকে প্রিভেন্ট করার জন্য ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে জুলাই 28 মানে 28শে জুলাই এটাকে সেলিব্রেট করা হয়। ঠিক আছে, যেখানে কি হচ্ছে না এটাকে কিওর করার কথা বলা হচ্ছে। হেপাটাইটিস বি কেমন করে আটকানো যায়, ব্লাডের কমিউনিকেশনস কেমন করে বন্ধ করে হেপাটাইটিসকে আটকানো যায়, সেই জায়গায় বলা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট এরপরে চলে আসবো কখন না, আগস্ট 1 তারিখ থেকে 7 তারিখ এটাকে বলা হয় ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে। মানে ম্যাটার্নাল কেয়ারকে, ব্রেস্ট ফিডিংকে মানে আরও প্রায়োরিটি দেওয়ার জন্য, ইনফ্যান্ট হেলথের জন্য, নিউট্রিশনসের জন্য, ঠিক আছে, সুষম খাদ্য হিসেবে মাতৃদুগ্ধকে কেন এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই জন্য কি 1 তারিখ থেকে 7 তারিখ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক বলে একটা সপ্তাহকে ঘোষণা করা হয়। সেখানে কি হচ্ছে না ওই ব্রেস্ট ফিডিংকে গুরুত্ব দেওয়ার জন্য এটা তৈরি করা বা অ্যাওয়ার করার জন্য এটা তৈরি করা হয়েছে। নেক্সট কি দেখতে পাবো, নেক্সট আমাদের কাছে সেপ্টেম্বর 10। ঠিক আছে, সেপ্টেম্বর 10 হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। ঠিক আছে, কোনো প্রবলেমই মানুষের কাছে হেরে যাওয়ার মতো নয়, তার মানে কি বলবো সুইসাইড টেন্ডেন্সি বা সুইসাইডের এরকম ধরনের জিনিসপত্র যাতে না হয় প্রিভেন্ট করার জন্য, এই স্টিগমাটাকে প্রিভেন্ট করার জন্য, এই যে জিনিসটা, এই আর্জটাকে, এই জিনিসটাকে প্রিভেন্ট করে। এখন যদিও রেট অফ সুইসাইড অনেক বেশি হয়ে যাচ্ছে, তার কারণ হয়ে যাচ্ছে কি ডিপ্রেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই সাইকোলজিক্যাল প্রবলেমসের কারণে। তাহলে এই জিনিসপত্রগুলোকে যে প্রিভেন্ট করবো, আটকাবো, সেই আটকানোর জন্য কি রয়েছে না রিডিউসিং স্টিগমা অ্যান্ড প্রমোটিং দ্য মেন্টাল হেলথ। মানে বুঝতে পারছো, টোটালি মেন্টাল হেলথকে ফোকাস করে সেপ্টেম্বর 10 ওয়ার্ল্ড সুইসাইড ডে বা সুইসাইড প্রিভেনশন ডে একে আমাদের পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে সেপ্টেম্বর 10। নেক্সট কি রয়েছে, সেপ্টেম্বর 17 ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে। কিরকম ভাবে বিভিন্ন ধরনের যে পেশেন্ট সেফটি রয়েছে, বিভিন্ন ধরনের কোনো একটা ধরনের কোনো অপারেটেড পেশেন্ট বা একটা নিওন্যাটাল পেশেন্ট যেরকম কন্ডিশনেই থাকুক না কেন, তার সেই পেশেন্টটার সেফটি যে কনসার্ন, মানে তারও মানে খেয়াল রাখা, তাকেও যত্ন নেওয়া, এটাও যে একটা ব্যাপার, সেই তার জন্য একটা সেপ্টেম্বর 17 একটা ডে তৈরি করা হয়। সেটা হচ্ছে কি না হাইলাইটিং দ্য পেশেন্ট সেফটি ইন অল কেয়ার সেটিংস। ঠিক আছে, যে কোনো জায়গায়, সেটা হোম কেয়ার হতে পারে, সেটা মেডিকেল কেয়ার হতে পারে, সেটা ক্রিটিক্যাল কেয়ার হতে পারে, যে কোনো রকমের কেয়ার সেটিংসের মধ্যে যেন পেশেন্ট সেফটিটাকে গুরুত্ব দেওয়া হয়। সেই পেশেন্ট সেফটিটাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কাছে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে প্রতিষ্ঠা হয়। এই সময় সেপ্টেম্বর 29-তে সব থেকে ইম্পর্টেন্ট যে ডেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। ঠিক আছে, হৃদয় দিবস। ঠিক আছে, তাহলে হৃদয় দিবস বা এখানে কি দেখতে পাবো বিশ্ব হার্ট দিবস তৈরি হয়। কি কারণের জন্য এটাকে প্রতিষ্ঠা করা হয় না কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন ধরো কোনো একটা হার্ট ডিজিজ
ঠিক আছে, সেটা আমার কাছে অ্যাঞ্জেনা পেক্টোরিস হতে পারে, সেটা আমার কাছে মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে পারে, সেটা আমার কাছে হার্ট ব্লকেজ হতে পারে, বিভিন্ন ধরনের যেরকম ধরনের এই ডিজিজ হোক না কেন, সেই ডিজিজ থেকে প্রিভেন্ট করার জন্য আমাদের কাছে এই ওয়ার্ল্ড হার্ট ডে 29 সেপ্টেম্বর এটাকে নিয়ে আসা হয়। কি স্ট্র্যাটেজি ছিল? প্রমোটিং দ্য কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড আর্লি প্রিভেনশন অফ দ্য লাইফস্টাইল ইনভেনশন, মানে বিভিন্ন ধরনের যে লাইফস্টাইল, যে কারণের জন্য আমাদের এই হার্টের ডিজিজ তৈরি হতে পারে, সেই জিনিসটাকে প্রিভেন্ট করব যাতে হার্ট ডিজিজটাকে আমি মানে হার্ট ডিজিজটা যাতে না দেখা যায়। সেই কারণের জন্য কি হচ্ছে না, স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে কি না, কার্ডিওভাস্কুলার যে হেলথ রয়েছে সেইটাকে প্রমোট করো। কার্ডিওভাস্কুলার হেলথ কেমন করে ইনক্রিজ করা যায়, কেমন করে কার্ডিওভাস্কুলার হেলথকে আরও ভালো বেটার করা যায়, সেইটাকে প্রমোট করাই ছিল হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডের আমার একমাত্র লক্ষ্য, সেপ্টেম্বর 29। ক্লিয়ার? তাহলে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের লাস্ট 3 মান্থস, অক্টোবর টু ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3টে মাসের। তো অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে কি কি আসছে দেখ। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নভেম্বর 14, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। ঠিক আছে, নভেম্বর 14 যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের কাছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এরকম ভাবে কিরকম আড়াআড়ি ভাবে লিখে দিয়েছে, নে দেখি কতটা কি অ্যাডজাস্ট করা যায়, অথবা বেশ এনে ছেড়ে দে। ঠিক আছে, নভেম্বর 14, 14ই নভেম্বর কি বলছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এটা কি হচ্ছে না, গোল হচ্ছে ইমপ্রুভিং অ্যাকশনস ডায়াবেটিস বা পেশেন্ট যারা রয়েছে সেই কেয়ার বা তাদের যে এডুকেশন করা। ঠিক আছে, ডায়াবেটিক পেশেন্টের বলে কি যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তাদেরকে যে এডুকেট করতে হবে, কেমন করে এদেরকে পড়াশুনো মানে কেমন করে ডায়াবেটিক কন্ট্রোল করবে, ম্যানেজমেন্ট কেমনভাবে হবে, ডায়াবেটিক না হওয়ার জন্য কি কি প্রিভেনশন দরকার, সেই সমস্ত জিনিসপত্র দেখতে পাবো কখন না, নভেম্বর 14-এ ওয়ার্ল্ড ডায়াবেটিক ডেতে এটা আমরা ডিসকাস করছি। নেক্সট নভেম্বর 18, এটাকে বলা হয় ওয়ার্ল্ড সিওপিডি ডে। তো সিওপিডির ফুল ফর্ম কি? এটা হচ্ছে সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লাংসের মধ্যে কিছু হয় না অবস্ট্রাকল তৈরি হয়, আর এই অবস্ট্রাকলসের ফলে কি হচ্ছে না ক্রনিক, এটা যার ফলে কাশি হচ্ছে, কনস্ট্যান্ট কাশি হচ্ছে, এটা কারণটা কি না, এটাকে বলে সিওপিডি। ঠিক আছে, এই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর থেকে প্রিভেন্ট, মানে পরিষ্কার কথায় সিগারেট স্মোকিং বন্ধ করা। ঠিক আছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। ঠিক আছে, ইটস কজেস ক্যান্সার অ্যান্ড অলসো দ্য সিওপিডি। ঠিক আছে, তাহলে এই যে সিওপিডির গল্পটা বলছে, তাহলে সিওপিডির গল্পটা এটাই, এই কারণেই। ঠিক আছে, তো ওয়ার্ল্ড সিওপিডি ডে, এটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে, এটাকে প্রিভেন্ট করার জন্য, এটা যাতে আটকাতে পারে সেই কারণের জন্য ডিসেম্বর 1, ঠিক আছে, ডিসেম্বর 1 দেখতে পাবো কি ওয়ার্ল্ড এইডস ডে। কিসের জন্য? ফাইট এগেনস্ট দ্য এইচআইভি অর এইডস ভাইরাস। ঠিক আছে, এইডস আর এইচআইভি ভাইরাসের এগেনস্টে একটা টিমকে তৈরি করা, সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড এইডস ডে। সেখানে কি হবে না, এদেরকে প্রোটেক্ট করার কথা এখানে বলা হচ্ছে। ক্লিয়ার? ডান? তাহলে এটা হচ্ছে আবার এইচআইভি বা এইডসকে প্রোটেকশন করার জন্য 1 ডিসেম্বর। ডিসেম্বর 12 কি দেখতে পাবো, ইউনিভার্সাল হেলথ কভারেজ। ঠিক আছে, অ্যাডভাইস দ্য রেজিলেন্স কি বলছে, ইকুইটেবিলিটি অ্যান্ড দ্য হেলথ সিস্টেম, ইউনিভার্সাল হেলথ কভারেজ। তাহলে ইউনিভার্সাল হেলথ কভারেজ মানে হেলথকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হেলথ সিস্টেমের জন্য। ঠিক আছে, হেলথ সিস্টেমের জন্য সেটা হতে পারে কোনো সংস্থা তৈরি করা, কোনো প্রতিষ্ঠান তৈরি করা, কোনো হসপিটাল, যে কোনো জিনিসই হতে পারে। তাহলে সেটা হচ্ছে কি, গোল হচ্ছে কি অ্যাডভোকেটিং ফর কি বলছে রেলিয়েন্স অ্যান্ড দ্য ইকুইটেবিলিটি আছে অ্যান্ড হেলথ সিস্টেম। তাহলে এখানে কি হবে না, গুরুত্ব দিতে বলছে হেলথের যে সিস্টেম রয়েছে, আমাদের যে এই ন্যাশনাল হেলথ পলিসি বলো বা কোনো একটা জিনিস বলো, তাই হেলথ রিলেটেড আর কি কি জিনিস নিয়ে আমরা গুরুত্ব দিতে পারি, সেইটার জন্য কি চলে আসছে না ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। ওকে, বলো ঠিক আছে? ওকে, হোপ এই যে টপিকগুলো রয়েছে, টপিকগুলো ইন্টারেস্টিং, ভালো লাগবে। একটা কাজ করবি, নোটটা ডাউনলোড করে নিবি, এটা খুব ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে, তোদের যেখানেতে পিওয়াইকিউ সিরিজ চলছে, পিওয়াইকিউর নোটটা যেখান থেকে ডাউনলোড করছিস, এটাকেও পেয়ে যাবি। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই, ব্যাচের লিঙ্ক, সেখানে চলে যাবি, ফ্রি অফ কস্ট এনরোল করে নিবি। এনরোল করার পরে ওখান থেকে নোটটা ডাউনলোড করে নিবি। বুঝতে পারছিস, নোটগুলো এক একটা করে খাজানা। ঠিক আছে, প্রত্যেকটা ইনফরমেশনস নোটের মধ্যে রয়েছে। নোট ইজ এনাফ ফর ইয়োর জেনপাস এক্সামিনেশন, লিখ কে লে। ঠিক আছে, ওকে বেশ। নেক্সট এরপরে আসবো, এই টাইমের মধ্যে দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট ডে রয়েছে। কি কি? একটা হচ্ছে অক্টোবর 10, এটাকে বলা হয় ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। মেন্টাল হেলথ ডে অলরেডি বুঝতে পেরে গেছি। ঠিক আছে, অক্টোবর 10, যেখানে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিংসের উপরে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, গ্লোবাল প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে ডিসেম্বর 1 ওয়ার্ল্ড এইডস ডে। এখানে হচ্ছে কি ফাইট এগেনস্ট এইচআইভি অ্যান্ড এইডস ভাইরাস। ঠিক আছে, এইচআইভি অ্যান্ড এইডস ভাইরাসের এগেনস্টে ফাইট করার জন্য এই দুটো ডেকে, এই
লাস্ট 3 মাসের মধ্যে বা এই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো দিন থেকে সব থেকে বেশিবার কোশ্চেন এসেছে। ঠিক আছে, বেশ। নেক্সট এরপরে আমরা এগোই। এটাকে এবার কেমন করে রেডি করব দেখে নে। ইনফেকশিয়াস ডিজিজ প্রথম কোয়ার্টারের মধ্যে কি কি রয়েছে? টিবি রয়েছে। ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কোনটা দেখতে পাবো? টিউবারকিউলোসিসকে প্রিভেন্ট করছে। নেক্সট কোয়ার্টারের মধ্যে মানে প্রথম 3 মাসের মধ্যে কোনটাকে দেখতে পাবো? ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে টিবি প্রিভেনশন রয়েছে। নেক্সট কোয়ার্টারের মধ্যে কি রয়েছে? ম্যালেরিয়া রয়েছে। 3 নম্বর কোয়ার্টারের মধ্যে কি রয়েছে? হেপাটাইটিস রয়েছে। আর 4 নম্বরের মধ্যে এইচআইভি বা এডস রয়েছে। ঠিক আছে, ক্রনিক ডিজিজের মধ্যে প্রথম কোয়ার্টারে মানে প্রথম 3 মাসের মধ্যে কি দেখতে পাচ্ছি? ক্যান্সার রয়েছে। ঠিক আছে, এখানে কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় 3 মাসের মধ্যে ক্রনিক ডিজিজ নিয়ে কিছু বলেনি। এই তৃতীয় 3 মাসের মধ্যে কি রয়েছে? হার্ট ডিজিজ নিয়ে বলা হয়েছে। আর চতুর্থ 3 মাসের মধ্যে ডায়াবেটিস, সিওপিডি অ্যান্ড মেন্টাল হেলথ, এই তিনটেকে নিয়ে ডিসকাস করা হয়েছে। সিস্টেম অ্যান্ড সেফটি নিয়ে কি কি বলা হয়েছে? সিস্টেম অ্যান্ড সেফটি নিয়ে প্রথম 3 মাসের মধ্যে কিছু বলা নেই। তারপরের 3 মাসের মধ্যে ওয়ার্ল্ড কি বলছে? হেলথ ডে, নার্সিং ডে, ইমিউনাইজেশনস ডে, এই তিনটে রাখা রয়েছে। তারপরের 3 মাসের মধ্যে পেশেন্ট সেফটি ডে, আর লাস্ট 3 মাসের মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমরা যে একটা বছরকে দেখি, সেই একটা বছরের মধ্যে স্কিমেটিক ডায়াগ্রাম, মানে কোন মাসের মধ্যে, ঠিক আছে, একটা আন্দাজ বলতে পারবি যে কোন মাসের মধ্যে কোন ডিজিজটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই একটা পেজের মধ্যেই আমরা মোটামুটি অ্যাটলিস্ট মান্থগুলোকে ইজিলি বুঝতে পারবো, যে যদি একটা কোয়েশ্চেন যায় যে কোনটা আমার কাছে কোন মান্থের মধ্যে পড়ছে, সেই মান্থ রিলেটেড আমরা এখানে কিন্তু এটা আরামসে করতে পারবো। ঠিক আছে, ওকে। নেক্সট এরপরে যে জায়গাটায় আমরা আসছি সেটা হচ্ছে সিম্বল। ঠিক আছে, তাহলে আমাদের কাছে ফার্স্ট হলো কি? ডিপার্টমেন্ট হলো, তারপর ডেজ হলো। এবার যেটাই আসবো সেটা হচ্ছে সিম্বলস। ডক্টরি বা মেডিকেল ফিল্ডের মধ্যে বিভিন্ন ধরনের সিম্বলসকে ইউজ করে থাকে, বা সিম্বলস ইউজ হয়। ঠিক আছে, সেই যে সিম্বলসগুলো হচ্ছে, সেই সিম্বলসগুলো কি কি ভাবে ইউজ হচ্ছে সেই জায়গাতে এবার আমরা যাব। ঠিক আছে, সিম্বলস 3টে রকমের হয়ে থাকে। এটাকে ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজেস বলা হয়। তো ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজ কীরকম রয়েছে? একটা হচ্ছে সিম্বল, যেটা হিস্ট্রি অ্যান্ড ইথস থেকে আসছে। ইথস থেকে মানে বিভিন্ন ধরনের হিস্ট্রিক্যাল ইভেন্টসের থেকে ওটা আসছে, এটা হচ্ছে প্রতীকী। ওকে, নেক্সট রয়েছে কি? ইভেন্টস অ্যান্ড কোডস। যেমন কোনো একটা ইভেন্টস হচ্ছে, কোনো একটা ঘটনা ঘটে গেছে, তাহলে সেটাকে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে বলতে হবে। আমি একটা পুরো ঘটনাকে বলতে পারছি না কোড রেড, এরকম ধরনের কোড ব্লু, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘটনা বা ইভেন্টসকে বোঝানোর জন্য। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল ফর্ম। ছোট করে একটা পেশেন্টকে কিছু লিখে দিলাম, ঠিক আছে, ডাক্তার বোঝানোর জন্য একটা শর্ট হ্যান্ড রাইটিং করে দিল। ঠিক আছে, ডাক্তারের শর্ট হ্যান্ড রাইটিং বা নার্সের বা কোনো একটা মেডিকেল প্রফেশনের শর্ট হ্যান্ড রাইটিং, সেটা অন্য আরেকজনকে বুঝতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার। এই তিনটে হচ্ছে আমাদের কাছে ক্লিনিক্যাল ল্যাঙ্গুয়েজেস রয়েছে। এই তিনটে ল্যাঙ্গুয়েজকেই আমরা দেখবো, তো তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সিম্বলসের মধ্যে। এটাকে কি বলা হয় না? এটাকে বলা হয় অ্যাসক্লেপিসের দণ্ড। ঠিক আছে, দ্য রড অফ অ্যাসক্লেপিস। অ্যাকচুয়ালি এটাই আমাদের মেডিকেল ফিল্ডের মধ্যে এটাই ডক্টরি সাইন। ওকে, তাহলে অ্যাসক্লেপিসের দণ্ড কিসের জন্য? এটা গ্রিক অ্যান্ড রোমান গড অফ মেডিসিন, তার লাঠি। ঠিক আছে, গ্রিক অ্যান্ড রোমান গড অফ মেডিসিন, তার লাঠি এটা। ঠিক আছে, ওকে, এটাকে কি বলা হয়? অ্যাসক্লেপিসের দণ্ড, দ্য রড অফ অ্যাসক্লেপিস। ওকে, কিরকম রয়েছে দেখেই বুঝতে পারছিস যে এটা সিম্বলটা কিরকম রয়েছে। না, সিম্বলটা রয়েছে একটা স্নেক, একটা সাপ, একটা কি বলে আনইভেন রডের মধ্যে এ জড়িয়ে রয়েছে। ঠিক আছে, দুটো জিনিস রয়েছে এখানে, একটা রড মানে একটা লাঠি, আর তার মধ্যে একটা সাপ। এটাই হচ্ছে এই অ্যাসক্লেপিসের দণ্ড। মেনলি এটাকে ইউজ করা হয় কোথায়? না, এটা ইউজ করা হচ্ছে হেলথ অফিসিয়াল। ঠিক আছে, ওকে, অথেন্টিক সিম্বল ফর দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে হু থেকে দেওয়া যেটা অথেন্টিক সিম্বল ফর দ্য মেডিকেলস, তাহলে সেটা হচ্ছে এইটা। ওকে, অথেন্টিক সিম্বলস ফর দ্য মেডিকেল, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? হু থেকে দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা এটাকে AMA বলা হয়, এই আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে দেওয়া অথেন্টিক মেডিকেল সিম্বলস হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু যেটাকে ব্যবহার করতে দেখতে পাওয়া যায়, তাহলে বুঝতে পারছিস যে আজকে এই ইভেন্টটাতে আমরা আরেকটা জিনিস শিখতে পেলাম, যে এইটাকে আমরা ব্যবহার করতে দেখতে পাই। ঠিক আছে, ওকে, এই জিনিসটাকে আমরা দেখতে পাই। এটাকে বলা হয় ক্যালাডিওস, বা বলা হয় এটাকে হারেমস অর মার্কারি। এটা অ্যাকচুয়ালি কমার্শিয়াল পারপাসের জন্য ইউজ করা হয়, বাণিজ্যিক কাজের জন্য। এইটা হচ্ছে আমার কাছে অ্যাসক্লেপিসের, এটাই হচ্ছে মেডিসিনের জন্য ইউজ করা হয়, অ্যাকচুয়াল ডক্টরের বা মেডিসিনের সাইন। ওকে, এর মিনিং কি? না, মিনিং হচ্ছে হিলিং অর রিজুভিনেশন। ঠিক আছে, হিলিং অর রিজুভিনেশন মানে নিরাময় করা বা পুনরায় ঠিক হবে, এরকম হয় রিজুভিনেশন। ঠিক আছে, কে কে ব্যবহার করছে? গ্লোবাল হেলথ অর্গানাইজেশনস, হু আর AMA। ঠিক আছে, এরা এটাকে ব্যবহার করে থাকে। তাহলে এইটা এলো থেকে,
না, এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, এর মিনিংটা রং, ঠিক আছে। এর মিনিংটা হচ্ছে কি ট্রেড নিগোসিয়েশনস অ্যান্ড কমার্স, বাণিজ্যিকভাবে, ঠিক আছে। জানি না এটা সার্কাস্টিক্যালি ঠিক হয়ে গেছে কিনা এখনকার দিনে, ঠিক আছে। তো এটার যে মিনিংটা রয়েছে সেই মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বাণিজ্যিক কাজের জন্য একে ব্যবহার করা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয় না, এটাকে হারমেস বলা হয়, ঠিক আছে, বা পরবর্তীকালে গিয়ে দেখতে পাবো। মডার্ন ইউজেস এখন কি করছে না, এটাকে কমার্শিয়াল ইউজ ফর দ্য মেডিসিন অ্যান্ড ইউএস আর্মি মেডিকেল কর্পস, ঠিক আছে। 1902 সালে ইউএস আর্মি মেডিকেল কর্প এটাকে কমার্শিয়াল মেডিসিনের জন্য ব্যবহার করেছিলেন। তো এটাকে আমরা ওইভাবে ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে দুটোই হচ্ছে আমাদের কাছে গ্রিক অ্যান্ড রোমান সিম্বল, বা বলতে পারি গ্রিক সিম্বল, ঠিক আছে। যে দুটো আমাদের মিক্স আপ হয়ে গেছে, এইটাকে আমরা ডক্টরি সিম্বল বলে ইউজ করি, যেটা অ্যাকচুয়ালি হয় এটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই জিনিস দুটোতে আমাদের মিক্স আপ হয়ে গেছে। তো কোশ্চেনের মধ্যে যদি এই সিম্বলটা রিলেটেড কোনো কোশ্চেন দেয়, তাহলে এটা কিসের জন্য আসছে, এটা ট্রেড বা বাণিজ্যের জন্য আসছে। এই সিম্বলটা আমার কাছে কি আসছে, রোগ বা নিরাময়ের জন্য আসছে, ঠিক আছে। একটা সাব ছিল, ভালোবেসে আরেকটাকে দুটো সাব লাগিয়ে দিয়েছে, দুটো ডানা যেই করে দিয়েছে, ব্যাস গল্প শেষ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দুটো যে সিম্বলস আমাদের রয়েছে সেই সিম্বলস দুটো মিক্স আপ হয়ে যেতে আমরা দেখছি। নেক্সট এরপরে কি রয়েছে, দ্য ল্যাম্প অফ লার্নিং এটাকে বলা হয়। এই যে ল্যাম্প অফ লার্নিংটা রয়েছে, এটা ফ্লোরেন্স নাইটেঙ্গেল দ্য লেডি উইথ দ্য ল্যাম্প তার রেসপেক্টে তৈরি করা হচ্ছে। এটা নার্সেসদের সিম্বল হিসেবে আমরা দেখি, ঠিক আছে, নার্সিং এর সিম্বল হিসেবে এটাকে দেখতে পাওয়া যায় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের রেসপেক্টে। এই লেডি উইথ দ্য ল্যাম্প ওনাকে বলা হয়, ঠিক আছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। কোথায় গেল, এই যে হাইলাইট করে দিই একটু, এই যে দ্য লেডি, কাহা গেয়া রে ভাই, নেই, এই তো এসছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হচ্ছে না, ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ঠিক আছে, ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়। ওকে, এটা কিসের জন্য রিপ্রেজেন্ট করছে না, রিপ্রেজেন্ট করে অনেকগুলো, দেখ, দ্য লাইট অফ নলেজ, প্রথম হচ্ছে লাইট অফ নলেজ, নেক্সট বলছে কম্পেশনস অ্যান্ড সার্টেনলি টু দ্য নার্সিং, ওকে, পিনিং সেরিমনি। তাহলে নার্সিং পিনিং সেরিমনি বা ল্যাম্প লাইটিং সেরিমনি বলে একটা সেরিমনি হয়ে থাকে, সেই সেরিমনিতে কি করা হয় না, কম্প্যাশন নার্সিং এইটাকে ডিকোড করার জন্য আমাদের এই ল্যাম্প অফ লার্নিং এই জিনিসটাকে ইউজ করা হয়। তো বা ল্যাম্প অফ লার্নিং এই সিম্বলটাকে ইউজ করি। নেক্সট যে সিম্বলটা রয়েছে আমাদের কাছে, এটাকে বলা হয় রেড ক্রস। এটা আমরা ছোটবেলায় হয়তো সেই রেড ক্রসের জন্য বিভিন্ন ধরনের ওই হসপিটালের কি বলে মেডিকেল কিটের মধ্যে এরকম আঁকতাম। তাহলে এটা হচ্ছে রেড ক্রস। এটা এস্টাবলিশ হয় কোথায় না, জেনেভাতে এটা এস্টাবলিশ হয়, ঠিক আছে, জেনেভাতে এস্টাবলিশ হয়েছিল 1864-এ। কে এটাকে এস্টাবলিশ করে না, এটার নাম, ওনার নাম হচ্ছে হেনরি ডোনাট, ঠিক আছে, হেনরি ডোনাট এটাকে এস্টাবলিশ করেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি রিভার্স অফ দ্য সুইস ফ্ল্যাগ, ঠিক আছে, সুইজারল্যান্ডের যে ফ্ল্যাগস রয়েছে সেটা রিভার্সে এটাকে তৈরি করা হয়, ঠিক আছে, রিভার্স অফ দ্য সুইস ফ্ল্যাগ। লিগালি প্রোটেক্টেড সিম্বলস অফ দ্য অ্যাসোসিয়েশনস কি বলছে, ন্যাটিলিটি, না এটা হচ্ছে কি নিউট্রালিটি, অ্যাবসলিউট নিউট্রালিটিকে সিম্বলাইজ করার জন্য এই সিম্বলটাকে আমরা ইউজ করি, যেটাকে আমরা রেড ক্রস সিম্বলস বলে থাকি, ঠিক আছে। তো রেড ক্রস সিম্বলস কি হচ্ছে না, এই রেড ক্রস সিম্বলস অ্যাকচুয়ালি ফাউন্ডারের নামটা মনে রাখবি, ফাউন্ডারের নামটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, হেনরি ডোনান্ট, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এটা ফার্স্ট টাইমস ওখান থেকে আসছে। তাই আর্মির যে কনফ্লিক্ট, ঠিক আছে, আর্মড কনফ্লিক্টের টাইমে এটা নিউট্রালিটিকে বোঝানোর জন্য এই প্লাস সাইনটাকে ইউজ করা হয়। এটা রেড ক্রসের সিম্বলস বলে আমরা পরে ইউজ করি, ঠিক আছে। নেক্সট এরপরে এই যে ব্লু কালারের, ঠিক আছে, এটাকে বলে ইমার্জেন্সি সার্ভিসেস। ইমার্জেন্সি সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে এরকম একটা স্টার, তার মাঝখানে হচ্ছে দ্য রড অফ এক্লিপস, ঠিক আছে, ওকে। তাহলে এই যে মাঝখানে এটাকে কি দেখা যায় না, এটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসেসের জন্য এটাকে ইউজ করা হয়, জরুরি চিকিৎসা ক্ষেত্রের জন্য এটাকে ব্যবহার করব আমরা। কিরকম ভাবে, ট্রান্সফার দ্য কেয়ার, কোনো একটা জায়গাতে কেয়ার ট্রান্সফার বা হ্যান্ড টু হ্যান্ড এক্সপিরিয়েন্স বা হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, সেখানে এটাকে ইউজ করা হয়, ঠিক আছে। কেয়ার ইন ট্রানজিট মানে একটা জায়গা থেকে কেয়ার ইন ট্রানজিট হচ্ছে মনিটরিং অ্যান্ড রুটিং এর জন্য, ঠিক আছে, ওকে। রেসপন্স অ্যান্ড অন স্ক্রিন কেয়ার মানে প্রত্যেকটা জায়গাতে যতগুলো কেয়ার রিলেটেড এরিয়া রয়েছে, মানে এ দেখো কি কি হলো এখানে, একটা হচ্ছে ডিটেকশন, কিভাবে একে রয়েছে ইমার্জেন্সি সিচুয়েশনস ডিটেক্ট হলো, কল ইমার্জেন্সি সিচুয়েশনস পৌঁছালো, পেশেন্ট পৌঁছালো, এই পুরোটার জন্য পুরো ইমার্জেন্সি কন্ডিশনসটাকে ডিকোড করার জন্য আমরা দেখতে পাবো কি না এটাকে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এটাকে কি বলা হয়, দ্য স্টার অফ লাইফ, ঠিক আছে, এটাকে বলা হয় দ্য স্টার অফ লাইফ, ঠিক আছে, দ্য স্টার অফ লাইফ এটাকে বলা হয়, ক্লিয়ার। এই সিম্বলটার নাম হচ্ছে দ্য স্টার অফ লাইফ। প্রত্যেকটা ইমার্জেন্সি কেয়ারের জন্য দ্য স্টার অফ লাইফকে ইউজ করা হয়।
নেক্সট এবারে আসবো যেটা, সেটা হচ্ছে হসপিটাল কোডস। হসপিটালে কয়েকটা কোডস ইউজ করা হয়, সেই কোডগুলো কি কি রয়েছে। ফার্স্ট হচ্ছে কোড ব্লু, একটু আগে আমরা পড়ে নিচ্ছি। কোড ব্লু মানে হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল অ্যাডাল্ট মেডিকেল ইমার্জেন্সি রয়েছে, ঠিক আছে। অ্যাডাল্ট মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা কোড ব্লু ইউজ করি। যেমন ধরো কার্ডিয়াক অ্যারেস্ট হলো, রেসপিরেটরি ফেলিওর হলো, বা ধরো রিকোয়ার দ্য ইমিডিয়েট কি বলছে রেজোনেন্স দরকার, ঠিক আছে। রেসপিরেটরি ফেলিওর বা কার্ডিয়াক আউটপুটের জন্য হঠাৎ করে কোনো প্রবলেম হলো, তখন আমরা কি করবো না কোড ব্লু ইউজ করব। নেক্সট হচ্ছে কোড হোয়াইট। কোড হোয়াইট হচ্ছে পেডিয়াট্রিক মেডিকেল ইমার্জেন্সি, পেডিয়াট্রিক যে ডিপার্টমেন্ট রয়েছে, লাইফ থ্রেটানিং কোনো একটা বেবি বা চাইল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কোড হোয়াইট ইউজ করে থাকি। পেডিয়াট্রিক মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে মেনলি বেবি অর চাইল্ডের লাইফ থ্রেটেনিং কন্ডিশনস যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কোড হোয়াইট ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোড রেড। রেড ফর ফায়ার, ফায়ার অর স্মোক, ঠিক আছে। তাহলে ফায়ার অর স্মোক, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, এখানে এই অ্যাক্টিভিটিটাকে কি বলা হয় না রেস অর পাস অ্যাক্টিভিটি, ঠিক আছে। রেস অর পাস অ্যাক্টিভিটি মানে ইভ্যাকিউশনস করানোর জন্য আমরা কোড রেডকে ইউজ করি, ঠিক আছে। নেক্সট কোডেতে চলে এসো। নেক্সট কোড রয়েছে আমাদের কাছে কোড পিঙ্ক। এটা হচ্ছে ইনফ্যান্ট অর চাইল্ড অ্যাবডাকশন, ঠিক আছে। ইনফ্যান্ট অর চাইল্ডকে কি করা হয়েছে, অ্যাবডাক্ট করা হয়েছে, ঠিক আছে, কিডন্যাপ করা হয়েছে। তাহলে অ্যাবডাকশন ট্রিগার্স দ্য ইমিডিয়েট হসপিটাল লকডাউন ইন সার্চ, ঠিক আছে। তাহলে ওই রকম ভাবে অ্যাবডাকশনস হলে তখন এখানে কোড পিঙ্ক অর পার্পেলকে ইউজ করা হয় ইনফ্যান্ট অর চাইল্ড অ্যাবডাকশনে, ঠিক আছে। ইমিডিয়েট যে হসপিটাল সিচুয়েশন রয়েছে সেটাকে বন্ধ করার জন্য, ঠিক আছে। নেক্সট কোড সিলভার। সিলভারের ক্ষেত্রে উইপেন অ্যান্ড দ্য অ্যাক্টিভ শুটার্স, ঠিক আছে। নেক্সট কি হচ্ছে উইপেন মানে কেউ একটা বন্দুক বার করেছে, ঠিক আছে, আর কেউ একজন গুলি করে দিতে পারে, সেইটাকে কোড কি হবে না কোড সিলভার। না হোস্টেজ সিচুয়েশনস রয়েছে, ঠিক আছে, কোনো একটা পার্সনের কাছে উইপেন রয়েছে, বন্দুক রয়েছে, সেই কন্ডিশনসে আমরা কি ইউজ করি না কোড সিলভার ইউজ করা হয়। মানে বন্দুক বা যে কোনো একটা ক্রিমিনাল রয়েছে তাকে ডিকোড করবো কি করে, এটা কোড সিলভার, ঠিক আছে। নেক্সট কোড গ্রিন। কোড গ্রিন হচ্ছে ইমার্জেন্সি অপারেশনস, ঠিক আছে, ইভাকুয়েশনস আর ইমার্জেন্সি অপারেশনস, ঠিক আছে। কি দেখতে পাবো না ডিনোটস দ্য মাস ক্যাজুয়ালিটি, কোনো একটা জায়গাতে অনেকজন একসাথে আক্রান্ত হয়েছে বা অনেকজন একসঙ্গে মারা গেছে, বা অনেকজনের মারা গেলে তো মানে অনেকজন একসঙ্গে কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে, তখন কি হবে ওদেরকে নিয়ে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, মাস রিলোকেশনস করাতে হবে, অনেকজনকে একসাথে নিয়ে যেতে হবে, তখন কি হবে কোড গ্রিন। কোড গ্রিন ফর মাস রিলোকেশনস ইমার্জেন্সি সিচুয়েশনে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোড অরেঞ্জ। এক্ষেত্রে কি দেখতে পাবো হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল, কোনো একটা কেমিক্যাল রয়েছে, ঠিক আছে, বা কোনো একটা বায়োলজিক্যাল রিলিজ, বায়োলজিক্যাল মানে ধরো কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস এয়ারের মধ্যে রিলিজ হয়ে গেছে, কোভিড এরকম যদি হয়ে যায় তখন সেটা হচ্ছে কোড অরেঞ্জ, ঠিক আছে। তাহলে কোড অরেঞ্জ হচ্ছে হ্যাজার্ডিয়াস মেটেরিয়াল, সেই রকম ধরনের, সেটা কি কেমিক্যাল হতে পারে বা বায়োলজিক্যাল হতে পারে, সেটা যদি এয়ারের মধ্যে বা কোনো একটা সিচুয়েশনে রিলিজ হয়ে যায় তখন তাকে ডিকোড করা হয় কোড অরেঞ্জ দিয়ে, ঠিক আছে, তখন তাকে ডিকোড করা হয় কি কোড অরেঞ্জ দিয়ে। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এগুলো এক একটা করে কোডস আমরা দেখতে পাচ্ছি যে কোডসগুলোর মধ্যে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে আমরা দেখে নিলাম। নেক্সট এরপরে যেটা রয়েছে সেটাতে যাই একটু, সেটা হচ্ছে যে পেশেন্টের হাতে কিছু সেফটি কোড আমরা ইউজ করি, ঠিক আছে। ধরো নাও কোনো একটা পেশেন্ট রয়েছে, তার ক্রিটিক্যাল কন্ডিশনস বা তাকে রেস্কিউ করতে হবে, তাহলে তখন কি হবে না পেশেন্টের হাতে কিছু সেফটি ব্যান্ডস আমরা ইউজ করা হয়। যেরকম ধরো যদি রেড ব্যান্ড ইউজ করা হয় তখন হচ্ছে কি অ্যালার্জিক অ্যালার্ট, ঠিক আছে। রেড ব্যান্ডকে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে বোঝানো হয় কি না পেশেন্টের কোনো একটা অ্যালার্জিক সিমটমস রয়েছে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যালার্ট, ঠিক আছে। মেডিকেশনস আর ফুড যেটার বা যে এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে সেই এনভায়রনমেন্টে যেন স্টেরাইল হয়, তাহলে সেই পেশেন্টের একবার আমি কেস হিস্ট্রিটা স্টাডি করে দেখবো যে সেখানে কি কি বিষয়ের উপরে অ্যালার্জি রয়েছে। তো অ্যালার্জিক অ্যালার্টের ক্ষেত্রে রেড ব্যান্ডকে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ইয়েলো ব্যান্ড। ইয়েলো ব্যান্ড হচ্ছে ফলস রিস্ক বা প্রমোট ইউজ অফ দ্য বেড অ্যালার্মস অর নন স্কিড শকস, ঠিক আছে। তার মানে কি বলছে না এটা হচ্ছে ফল রিস্ক, ঠিক আছে, না এই এখন যে পেশেন্টের যে কন্ডিশনে ছিল তার থেকে সে এখন রিস্কের কন্ডিশনের মধ্যে চলে এসছে, তার ফলে কি হচ্ছে প্রমোট ইউজ অফ বেড অ্যালার্মস, মানে বেড অ্যালার্মস যেটা রয়েছে যাতে কোনো কেউ ওকে অ্যাটেন্ড করতে পারে সেই জন্য বেড অ্যালার্মস অর নন স্কিড শক। নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে পার্পেল ব্যান্ড। পার্পেল ব্যান্ড হচ্ছে ডিএনআর, মানে ডোন্ট রেস্কিউটেড অর অনার্স এন্ড অফ দ্য লাইফ উইসেস, ঠিক আছে, ডিএনআর। নেক্সট হচ্ছে পিঙ্ক ব্যান্ড। পিঙ্ক ব্যান্ডের ক্ষেত্রে দেখতে পাবো কি রেস্ট্রিক্টেড এক্সট্রিমলি, ডোন্ট ইউজ দিস আর্ম ফর দ্য ব্লাড প্রেশার অর আইভিএস, ওকে। তাহলে এটাকে ব্লাড প্রেশার অর আইভিএস এর জন্য এটাকে ইউজ করা হয় না। নেক্সট কি জন্য না এটা হচ্ছে রেস্ট্রিক্টেড, কোনো একটা কিছুর জন্য বা কোনো পেশেন্টের জন্য কোনো মেডিসিনের জন্য এটা রেস্ট্রিক্টেড ব্যান্ড। পার্পেল ব্যান্ড হচ্ছে ডিএনআর এর জন্য, ডোন্ট রেস্ট্রিক্টেড, ঠিক আছে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, ওকে। নেক্সট এরপরে আসবে যেটা সেটা হচ্ছে
শর্ট হ্যান্ডস, মেডিকেল শর্ট হ্যান্ডস, ঠিক আছে? তো মেডিকেল শর্ট হ্যান্ডসের জন্য কি কি শর্ট হ্যান্ডস আমরা নর্মালি ইউজ করতে দেখতে পাই? সব থেকে পপুলার আর সব থেকে পরিচিত যে শর্ট হ্যান্ডসটা সেটা হচ্ছে RX, ঠিক আছে? দেখতে পাই যে ডক্টর লিখছে কি RX, RX এর মানে কি, ঠিক আছে? এখানে এক্স যেটা, ঠিক আছে, এক্স যে সাইনটা সেটাকে কি বলা হয় না এক্স, দ্য এক্স, এ দেখো কনস্ট্রিক্টরস, ঠিক আছে? এই RX কে ইউজ করা হয় প্রেসক্রিপশনস বা কোনো একটা জিনিসকে কিছু প্রেসক্রাইব করার জন্য, ঠিক আছে? ওকে, না এটার মানে হচ্ছে রিসাইন টু টেক, ঠিক আছে? কি করা হচ্ছে না এটা প্রেসক্রিপশনের জন্য RX কে ইউজ করা হয়। যদি HX কে ইউজ করা হয় তাহলে পেশেন্ট ব্যাকগ্রাউন্ড আর হিস্ট্রির জন্য HX কে ইউজ করা হয়। ডায়াগনোসিস করা হচ্ছে কি ধরনের এর মধ্যে ক্লিনিক্যাল প্রবলেমস রয়েছে বা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য কি রয়েছে না DX কে ইউজ করা হয়, ঠিক আছে, ডিজিজ বা এর মধ্যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেগুলো রয়েছে সেগুলোকে দেখানোর জন্য। এসএক্স ফর সিমটমস, কি পেশেন্টের মধ্যে এখন সিমটমস রয়েছে সেই সিমটমসগুলোকে লেখার জন্য এসএক্স ইউজ করা হয়। অ্যান্ড টিএক্স ফর কি বলছে ট্রিটমেন্ট, এর মধ্যে এখন কি থেরাপি রয়েছে, কি রকম ধরনের ইন্টারভেনশন চলবে, তাহলে সেটা হচ্ছে কি টিএক্স কে ইউজ করে লেখা হয়। তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্রকে এখানে আমরা শর্ট হ্যান্ডের জন্য ইউজ করছি। নর্মালি আমরা এই RX-টাকেই দেখতে পাই। RX ফর দ্য প্রেসক্রিপশন, HX ফর দ্য হিস্ট্রি, নেক্সট হচ্ছে আমাদের কাছে DX ফর দ্য ডায়াগনোসিস, SX ফর দ্য সিমটমস অ্যান্ড TX ফর দ্য ট্রিটমেন্ট। ওকে, ক্লিয়ার? বেশ, নেক্সট এরপরে আচ্ছা টাইমিং, ওষুধের যে সময়, ওষুধ খাওয়ার জন্য অনেক সময় পেশেন্ট কি ডাক্তার বলে দিনে 2বার, ঠিক আছে, বা এটা দিনে 4বার, তাহলে এই যে টাইমিংটা সেই টাইমিংটাকে কি করে লেখা হয় এটারও শর্ট হ্যান্ডসটা তোমাদের শিখিয়ে দিই। তো শর্ট হ্যান্ডসের মধ্যে যদি লেখা থাকে PO, মানে এটার মিনিং হচ্ছে পার অস, ঠিক আছে? ওকে, গ্রিক অ্যান্ড ল্যাটিন ওয়ার্ডস থেকে নেও। তাহলে এই যে গ্রিক অ্যান্ড রোমান ওয়ার্ডস থেকে পার অস মানে হচ্ছে বাই মাউথ, সোয়ালো করে খেতে হবে, মুখ দিয়ে খেতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে NPO, নীল পার অস মানে নাথিং বাই মাউথ, এই যে মেডিসিনসটা রয়েছে সেটা মুখ দিয়ে খাওয়ার জন্য নয়, ঠিক আছে? এটা পার অস নয়, মানে মুখ দিয়ে খাওয়ার জন্য নয়। নেক্সট কি বলছে PRN, দেখো প্রো রে নাটা মানে অ্যাজ নিডেড, প্রয়োজন পড়লে এই ওষুধটা খাবেন, তাহলে PRN প্রো রে নাটা। তারপরে STAT, এটা তো বলেছিলাম স্টিম, মানে ইমিডিয়েটলি কোনো একটা জিনিসকে কিছু এক্সিকিউট করতে গেলে ইমার্জেন্সিতে এই STAT এই সাইনটাকে ইউজ করা হয় সব থেকে বেশি, ঠিক আছে? তাহলে STAT মানে হচ্ছে কি স্ট্যাটিম, স্ট্যাটিম মানে হচ্ছে ইমার্জেন্সিতে এটাকে ব্যবহার করব, ঠিক আছে? ইমার্জেন্সি এখনই যেটা করতে হবে সেটা হচ্ছে STAT, ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি না দিনে 2বার, তাহলে 20 ইন ডাই, BID মানে টোয়াইস আ ডে, দিনে 2বার 20 ইন ডাই, ঠিক আছে? TID যদি হয় তাহলে সেটা হচ্ছে থ্রাইস ইন আ ডে, ঠিক আছে? ঠিক আছে, TID যদি বলে তাহলে সেটা কি হবে থ্রাইস আ ডে, একদিনে 3বার, দিনে 3টে করে ওষুধ খেতে বলছে। আরেকটা হচ্ছে QID কোয়ার্টার ইন ডাই, মানে দিনে 4টে করে ওষুধ খেতে বলা হচ্ছে, মানে ওষুধ হোক বা যে কোনো যে প্রেসক্রিপশনই হোক না কেন যেরকম ভাবে সেটা হচ্ছে QID লেখা থাকে মানে হচ্ছে একদিনে 4টে, ঠিক আছে? BID মানে হচ্ছে একদিনে 2বার, TID মানে হচ্ছে একদিনে আমার 3বার, PO মানে হচ্ছে বাই মাউথ, NPO মানে হচ্ছে বাই ইনজেকশন হতে পারে বা স্যালাইন হতে পারে, যে কোনো মিডিয়াম, বাই মাউথ নয়, ঠিক আছে? নেক্সট কি হচ্ছে PRN, মানে যদি প্রয়োজন পড়ে, প্রোরেনাটা মানে যদি অ্যাজ নিডেড, আর একটা হচ্ছে STAT মানে ইমার্জেন্সি বা অর ইমিডিয়েটলি, ক্লিয়ার? বেশ, নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ডকুমেন্টেশনস, ডকুমেন্টেশনসের মধ্যে কীরকমভাবে ইউজ করা হয় না নেক্সট হচ্ছে SOAP, এইভাবে এটাকে ইউজ করা হয়। যেমন ধরো নাও যদি বলা হয় A ফর হচ্ছে অ্যাসেসমেন্ট মানে ডেটা কালেকশনস, ঠিক আছে, যে কি আমি অ্যাসেসমেন্ট করেছি, এই আচ্ছা এই পেশেন্টের মধ্যে এই জিনিসপত্র রয়েছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। ডি ফর হচ্ছে ডায়াগনোসিস, ক্লিনিক্যাল জাজমেন্ট, কোনো একটা জিনিসকে আমি দেখে জাজ করছি, ডায়াগনোসিস করছি, আচ্ছা তোমার এটা হয়েছে, তাহলে সেটা হচ্ছে জাজমেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে আই ফর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তুমি এই ওষুধটা খাবে, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? নেক্সট হচ্ছে P ফর হচ্ছে প্ল্যানিং, প্ল্যানিং মানে হচ্ছে যেখানে গোল সেট করছি, আচ্ছা 3 মাসে তোমার এই রোগটা সেরে যাবে, এটা হচ্ছে প্ল্যানিং, ঠিক আছে? নেক্সট কি দেখতে পাচ্ছি ই ফর হচ্ছে ইভ্যালুয়েশনস, মানে 3 মাস পর সেই পেশেন্টটার আচ্ছা 3 মাসে এই আমার প্রোগ্রেস হলো, তাহলে এটা হচ্ছে আমার কাছে পরপর সিম্বলসগুলোকে আমরা ইউজ করি। এস ফর হচ্ছে সাবজেক্টিভ, মানে পেশেন্টের যে ওয়ার্ডস যেটা বলছে পেশেন্ট, কেসটা যেটা বলছে, ওকে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ, মেজার করছি আমি যে ডেটাটা, ঠিক আছে? পেশেন্ট বললো আমার পেটে ব্যথা করছে, দিয়ে আমি তার মেজার করলাম, দেখতে পাচ্ছি যে BP বেশি, ঠিক আছে, এটা হচ্ছে মেজারেবল। এ ফর হচ্ছে অ্যানালাইসিস, কেন এটা হয়েছে। আর নেক্সট দেখতে হচ্ছে প্ল্যান অফ অ্যাকশন, মানে এরপরে কি প্ল্যান হবে, নেক্সট স্টেপ কি হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা করে প্রোগ্রেসিভ নোট, যেগুলোকে ছোট ছোট করে লেখা হয় যখন আমি মেডিকেল রিপোর্ট লিখবো, সেই মেডিকেল রিপোর্টের সাইডে এগুলোকে লিখে বোঝাতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? বেশ বেশ, ওকে।
আর কিছু না, আর কিছু নেই। এই হচ্ছে আমাদের কাছে প্রত্যেকটা কোডস যেগুলো ইউজ হয়, সিম্বলস যেগুলো ইউজ হয়, ঠিক আছে, তিনটেই দেখো তোমাদের কাছে কমপ্লিট করেছি। কি কি কোড ইউজ করা হয়, কি কি সিম্বল ইউজ করা হয়, কি কি ইভেন্টের জন্য কোনটাকে করা হয়। এটা হচ্ছে অ্যাসক্লিপিয়াসের দণ্ড, এটা আমাদের কাছে মার্কিউরি, রেড ক্রস, হ্যাঁ ল্যাম্প লাইটিং, নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, জরুরি কন্ডিশনস, স্টার অফ লাইফ, তারপরে কোড ব্লু, হোয়াইট অ্যান্ড রেড কোড, পিঙ্ক অর পার্পেল, সিলভার, গ্রিন অ্যান্ড অরেঞ্জ কোড, ব্যান্ডস কোনটা ইউজ করা হয়, বেশ কোনটা লেখা হয়, কিভাবে কেস স্টাডি, ঠিক আছে, আর কিরমভাবে ওষুধের সময়কে দেওয়া হয়। বেশ চলো, তাহলে এই হচ্ছে টোটাল এরিয়াটা, যে এরিয়াটাকে আজকে আমরা কভার করলাম। যেখানে মধ্যে যদি দেখি যে এখানে আমাদের কাছে কি রয়েছে না, এটা হচ্ছে ডেটা টেবিলটা, তিনটে আমি আলাদা আলাদা করে মাইন্ড ম্যাপ বানিয়ে দিয়েছি। এখানে দেখো কোয়ার্টার অনুযায়ী, ফার্স্ট কোয়ার্টারে জানুয়ারি টু মার্চের মধ্যে কোনটা কোনটা রয়েছে, ঠিক আছে, সেগুলো রয়েছে। নেক্সট কোথায় দেখতে পাবো, এপ্রিল টু জুন, ঠিক আছে, এরপরে জুন টু সেপ্টেম্বর, ঠিক আছে, প্রত্যেকটা ডেটকে দেখো এখানে করা আছে। তার সঙ্গে সঙ্গে কোথায় কি ব্যান্ড কি ইউজ করা হচ্ছে বা কিরকম কি কন্ডিশনে রয়েছে সেটার একটা কুইক মাইন্ড ম্যাপ দেওয়া আছে। নেক্সট হচ্ছে এটা হসপিটাল ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টগুলো কি কি রয়েছে এইখানে, যেটা হাই অ্যাকুরেসি, তারপরে এখান থেকে দেখতে পাবো স্টেপ ডাউন ইউনিট হচ্ছে পিসিইউ, এখানে হচ্ছে মেডসার্জ হসপিটাল, ঠিক আছে, ইমার্জেন্সির মধ্যে কি কি রয়েছে, ওপিডি আর আইপিডি, ঠিক আছে, তা সিভিআইসি, এনআইসিইউ, এমআইসিইউ, সিকু, পিকু, প্রত্যেকটা মানে আইসিইউর যেগুলো সাব সেন্টার বা সাব স্পেশালাইজেশন, সেই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। তা এটাও একবার চোখ বুলিয়ে নিলে তোমার কিওর হয়ে যাবে পুরোটা, ঠিক আছে। নেক্সট সিম্বলস, দ্য রড অফ অ্যাক্লিপস, এ দেখো এখানে লেখা রয়েছে ক্যাডুসিয়াস বলা হয় এটাকে, ক্যাডুসিয়াস বলা হয়, এই যে ক্যাডুসিয়াস বলা হয়, ঠিক আছে, ওকে। এটা মেডিসিনের জন্য মিস ইউজ করা হয়েছে। বেশ, নেক্সট রয়েছে কি রেড ক্রস, ল্যাম্প লাইটিং, এই সমস্ত জিনিসপত্রগুলোকে দেখতে পাচ্ছি, এগুলো কি আমাদের না, এগুলো হচ্ছে এক একটা করে যেগুলো সিম্বলস, আইকনিক সিম্বলস যেগুলো ইউজ করা হয়। তারপর কী রকম ধরনের কালার কোডিং কি ইউজ করা হচ্ছে, ঠিক আছে, কি কি ধরনের ছোট ছোট সিচুয়েশনসগুলোর জন্য এসওএপি, এসবিএআর, ডিএআর মানে ডেটা অ্যাকশনস রেসপন্স, ঠিক আছে, এইভাবে সাইন অ্যান্ড সিমটমসের জন্য সমস্ত জিনিসটা রয়েছে। ক্লিয়ার? তাহলে পিডিএফটা হচ্ছে সেলফ এনাফ তোমাদের মেটেরিয়ালের জন্য, কোনো বই এদিক ওদিক কিছু করার দরকার নেই, পিডিএফটা ইজ এনাফ ফর ইয়োর এক্সামিনেশন। নেক্সট এইটাতেও তোমাদের যদি না হয়, তার জন্য দেখো একটা বাংলাতে আমি শর্ট নোটস বানিয়ে দিয়েছি। এখানে ডেট কোন কোনগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ হাসপাতালের বিভাগ কি কি রয়েছে, গুরুত্বপূর্ণ চিকিৎসা যে যে ডেটগুলো রয়েছে, ইম্পর্টেন্ট হেলথ ডেট, সেই ডেটগুলোকে পরপর লিখে দেওয়া আছে। এখানে কি কি রয়েছে দেখো, গুরুত্বপূর্ণ প্রতীক সংকেত কোনটাকে কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে, হসপিটাল ইমার্জেন্সির সময় কি ব্যবহার করা হয়, কোন ট্যাগটা কি কারণের জন্য হচ্ছে, গুরুত্বপূর্ণ ফুল ফর্ম যেগুলো রয়েছে সেই ফুল ফর্মগুলো এখানে দেওয়া রয়েছে, ওপিডি, তারপর আইপিডি, আইসিইউ, এনআইসিইউ, সিপিআর, এমআরআই, ইসিজি, প্রত্যেকটা দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে, ওকে ক্লিয়ার। তাহলে এই পিডিএফটা হচ্ছে তোমাদের কাছে সেলফ এনাফ একটা পিডিএফ দিয়ে দিলাম, ওকে। এরপর যেটা করবে সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্টলি এটাকে ডাউনলোড করে নেবে, এটা অনেক তোমাদের কাছে হেল্পফুল হবে, হেলথ অ্যাপটিটিউড পড়ার জন্য এটা চলে যাবে, যেটা ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আবার একটা ক্লাসে এই হেলথ অ্যাপটিটিউড নিয়েই, ছোট ছোট ক্লাস আমাদের কাছে। তো প্রত্যেকেই অ্যাটেম্প্ট করো ক্লাসগুলো যাদের হেলথ অ্যাপটিটিউড রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে নোটটা ডাউনলোড করে নিও, কনসেপ্ট ক্লিয়ার, নোট ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এখানেই পেয়ে যাবে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।